এটা আমার প্রথম ঘটনা, তাই গুছিয়ে না লিখতে পারার জন্য সরি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম এমডি মুবারক হোসেন, আমার বাড়ি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল, ঔরঙ্গাবাদ, আচ্ছা ঔরঙ্গাবাদ মনে হয় এটা হবে। আমি স্টুডেন্ট। এবং তারপরে তিনি তার ফোন নাম্বারটা শেয়ার করছেন এবং তিনি বলেছেন যে কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। এটা আমার সঙ্গে ঘটা একটা ঘটনা। 2010 সালের 20 জুলাই আমার জন্মদিন। 3 দিন আগে আমি কলকাতা গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরছিলাম। কলকাতায় ট্রেনে চাপলাম। ওই দিন কিন্তু ওনার জন্মদিন ছিল, এমন না যে উনি জন্ম নিয়েছেন ওই দিন। তিনি বলছেন যে আমি কলকাতা গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরছিলাম। কলকাতারই ট্রেনে চাপলাম 6টা বেজে 50 মিনিটে, 7 ঘন্টার যাত্রা ট্রেনে। ওঠার পরে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপর একটা সিট পাই আর সেখানে বসি। আমার খুব ঘুম আসে, বাট সাধারণত বাস ট্রেনে আমার ঘুম আসে না। ভাবলাম হয়তো কালান্তরের জন্য মানে ক্লান্তি এসেছে, এই জন্য হয়তো আমার ঘুমটা আসছে। তারপর আমি 10 মিনিটের মতো ঘুমাই, কিন্তু ঘড়িতে দেখি 11টা বাজে। একটু অবাক হই, ভাবলাম হয়তো ক্লান্তির জন্যই অনেকক্ষণ ঘুমিয়েছি, বুঝতে পারিনি। তারপর যখন আমি ঘুম থেকে উঠেই তখন দেখি, আমি এটা দেখার জন্য আমি একেবারেই মানে প্রস্তুত ছিলাম না। আমি দেখি যে আমি যে বগিতে চেপে আছি সেই বগিতে আমি এবং আর 2জন ব্যক্তি, এবং দুজনই খুব অনেক স্পেলিং মিস্টেক, প্রতিটা সমস্যাতে দুজনই জুব্বা পরে দাঁড়িয়ে আছে। এখানে অবাক করার মতো ব্যাপার হলো যে আমি যখন ট্রেনে উঠেছিলাম প্রচন্ড ভিড়, বাট ট্রেনে এখন দুজনকে দেখে আমি খুবই অবাক হলাম। এটা আমি কি দেখছি? বাট ওই 2জন ব্যক্তি নর্মাল মানুষের মতোই, কোনো চেঞ্জ নেই। তবুও আমার একটু একটু ভয় লাগছে, মানে একেবারেই নর্মাল, কিন্তু আমার কেন যেন ভয় লাগছে। কারণ আমি যখন ট্রেনে উঠেছিলাম তখন আমি ভিড়ের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাকে। তারপর ভেবেছিলাম হয়তো সবাই নেমে গিয়েছে, আবার আমার ঘুম পাচ্ছে। তখন আমি চোখ বন্ধ করিনি। আমি ভাবছিলাম এটা কি প্যারানর্মাল কোনো কিছু হতে পারে কিনা। না, ও সব কিছু না। হঠাৎ করে আমার মনে হচ্ছে বগিতে অনেক লোকজন আছে, মনে হচ্ছে লোকজনের ভয়েস শুনতে পাচ্ছি। আমি ভাবছি ট্রেন তো কোথাও দাঁড়ায়নি, তাহলে এত লোক কোন জায়গা থেকে এলো? আমি দৌড়াদৌড়ি পড়তে থাকি, আমি চোখ খোলার সাহস পাই না। এরকম করে 15 মিনিট কাটলো, তখন আমি 200-300 লোকের শব্দ পাচ্ছি এবং মনে হচ্ছে ট্রেনের বগি ভর্তি। এবং তারপর 7-5 ভাবতে ভাবতে আস্তে আস্তে চোখ খুললাম। এবার আমি যা দেখি তা আমাকে আরো বেশি অবাক করিয়ে দেয়। আমি দেখি যে এই বগিতে আমি ছাড়া আর কেউ নেই। আমার মনে মনে ভাবছি যে 2জন ব্যক্তি ছিল, তারা তাহলে কোথায় গেল? এবার আমি আরো ভয় পাই, আমাকে আরো 2 ঘন্টা ট্রেনে থাকতে হবে। কি করে থাকবো আমি একাই? এবং এই দোয়া আরো বেশি বেশি করে পড়তে লাগলাম। আর আমার চোখ আমি বন্ধ করে নিলাম। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে আবারও বগি ভর্তি লোক। আমি এবার ভাবলাম আমি আর চোখ খুলবো না। তারপর আমি চোখ খুললাম না। 2 ঘন্টা কিভাবে কাটবে এটাই আমার মেইন ভাবনা ছিল। এবং তখন মনে হচ্ছে যে 2 ঘন্টা না, আসলে আমাকে 2 দিন কাটাতে হবে। বাট আমি ভাবছি যে একবার চোখ খুলে দেখি, আবার ভয়ও করছে। 1 ঘন্টা পর আবার চোখ খুললাম। প্রিয় লিসেনার, এই এপিসোডটি খুবই ভয়ানক একটি এপিসোড। কেননা এই এপিসোডের মধ্যে আপনারা শুনতে পাবেন ট্রেনের ভয়ানক ঘটনা এবং আরো অনেক ঘটনা শুনতে পাবেন যা শুধু ভয়ানক ঘটনা, বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলের মধ্যে আপনারা এখন থেকে প্রতিনিয়ত রাত 10টা বাজে সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো শুনতে পাবেন। তবে কার ঘটনা সব থেকে আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে তারই ঘটনা সব থেকে বেশি করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে শুনুন, এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। বাট এবার আমি যেটা দেখি যে ট্রেনে এত কিছু হবার পরও আমি এটা ভাবিনি যে আমি যা দেখলাম যে 2জন ব্যক্তি, একজন এক পাশে দাঁড়িয়ে, কিন্তু এবার 2জন ব্যক্তিকে মনে হচ্ছে যে ওরা মানুষ, কারণ সারা জুব্বা পড়ে আছে। বিভৎস মানুষ না, বিভৎস চেহারা, 4 ফুট লম্বা হবে, চোখগুলো অনেক বড় এবং সাদা জুব্বা পড়ে আছে এবং বিভৎস চেহারা, 4 ফুট লম্বা, তার মানে খুব বেশি লম্বাও না, এবং বড় লাল রঙের চোখ, এবং সেই চোখের মধ্যে কোনো কিছু নেই এরকম মনে হচ্ছে, এবং হাতে একটা লাঠি, লম্বা চুল। ওই 2জন দেখতে একই, কোনো পার্থক্য নেই 2জনের মধ্যে। এবার আমি খুব ভয় পাই আর মনে মনে দোয়া পড়তে থাকি। আরেকবার এদিক আরেকবার ওদের দিকে তাকাচ্ছি। আমি ভুলে গিয়েছিলাম যে চোখ বন্ধ করলে একটু সাহস পাই। হঠাৎ মনে পড়লো, তারপর আবার চোখ বন্ধ করলাম আর দোয়া পড়তে থাকলাম। আমার মনে মনে ভাবছি যে এইটা কি ঘটছে আমার সাথে, আমি চোখ খুলতে পারছি না। আবার মনে হচ্ছে ওই 2জন আমার কাছে আসছে, খুব কাছে আছে, আমাকে যদি কিছু করে, চোখ খুললেই আবার সেই বিভৎস চেহারা। তারপর মনে হলো ট্রেনটি আস্তে আস্তে থামছে। আমি ভাবলাম যে কোনো একটা স্টপেজ এসছে মনে হয়। ট্রেনটি থামতেই আমি চোখ খুললাম আর কোনো দিকে না তাকিয়ে গেটের কাছে গেলাম আর দেখলাম যে না, এটা কোনো স্টপেজ না, এর কোনো স্টেশন না। আমার যেখানে ট্রেন থামবে সেটা আসতে আরো 20 মিনিট বাকি। ঘড়িতে তখন 12টা বেজে 40 মিনিট। এবং এবার আমি কি করব? আমি পিছনে তাকাতেও সাহস পাচ্ছি না, সিটে বসতেও পারছি না। ওই বিভৎস মুখগুলো আমার সামনে, আমাকে আবারও দেখতে হবে সেগুলো, এটাও ভাবছি। এবং ঠিক তখনই আমার মনে হচ্ছে কেউ যদি আমাকে এখন ধাক্কা দিয়ে ফেলে দেয়। আবার এটাও ভাবছি যে সেই বিভৎস মুখগুলো দেখে আমি যদি সেন্সলেস হয়ে যাই, আমি কোথায় নামবো, কি করব, এগুলোই ভাবছিলাম। আর 10-15 মিনিট সেন্সলেস হলেই তো আমি শেষ। আমি গেটের বাইরে তাকিয়ে রইলাম
আর ট্রেনের গেটের দুই পাশের যে রড বা লোহা আছে সেগুলো শক্ত করে ধরে রাখলাম। 7-5 ভাবতে ভাবতে দেখি ট্রেনটি আস্তে আস্তে স্টেশনে ঢুকছে। আমি একটু সাহস পেলাম। এবার আমি ট্রেন থেকে নেমে যাব। ট্রেন দাঁড়ালো, আমি নামলাম। তারপর আমি দেখলাম আমার পেছনে আরো 5-7 জন ব্যক্তি নামলো। আর দেখি আমার বগিতে বগি ভর্তি লোক। আমি ভাবছি আমার সঙ্গে এটা কি ঘটলো। তারপর আমি ওই ব্যক্তিদের জিজ্ঞাসা করলাম, আপনারা কোথা থেকে এসেছেন? ওরা বলল কলকাতা। আমি পাগল হয়ে গেলাম। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু হলো না। আমি দেখছি ঘড়িতে 1:05। এত রাতে কি করে বাড়ি যাব? তারপর আমার সঙ্গে এত কিছু ঘটেছে। আমি যদি সেন্সলেস হয়ে আমি যদি বেশ ভয় পাচ্ছিলাম। যাই হোক, আমি একটা রিক্সা পেলাম এবং আমাদের দিকে সে যাবে এবং সেই স্টপেজ থেকে বা স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে। এবং আমি রাস্তা দিয়ে যাবো নাকি ট্রেনেই যাব এটা ভাবছিলাম ওই সময়। আমি ঠিক আপনার লেখাটা আসলে বুঝতে পারছি না, খুব অন্যরকম লাগছে লেখাটা। যাই হোক, এবং তারপরে আমি একটু দেখলাম যে আচ্ছা তিনি বলছেন যে আমি ভাবলাম যে কোন একজনের সাথে যাব। একজনকে পেয়ে গেলাম এবং তার সঙ্গে গেলাম এবং রাস্তা দিয়ে হেঁটে 4 কিলোমিটার মতো এবং ভাবতে ভাবতে ওনার পেছনে হাঁটতে লাগলাম। একটা সিগারেট ধরলাম, ওই ব্যক্তিকে একটা সিগারেট দিলাম। দুজনে একসাথে খেতে খেতে 1 কিলোমিটার এলাম এবং ওই ব্যক্তি আমার সাথে বাড়ি চললো। তারপর আমি যা দেখলাম, রেল লাইনের দুপাশে কবরস্থান, আর কবরস্থান হাজার হাজার মানুষের ভিড়। সবাই একটা করে মানুষের সাথে সাদা জব্বা পরা এবং তারা হচ্ছে ওখানে বসে আছে। এবং সেই দুজন জব্বা পরা লোককে আমি আবারও সেই কবরস্থানের কাছে দেখলাম। তারপর দুজনে আমার দিকে দুজনে আমার কাছে চলে আসলো খুবই। এবং আমার মনে হলো যে তারা আমাকে ধরেছে এবং তারা আমার গলা বন্ধ হয়ে আসছিল। আমি দুজনকে জোরে 2 হাত দিয়ে ধাক্কা দিয়ে দুই পাশে তারা ধাক্কা দিলাম এবং দুই পাশে তারা পড়ে গেল এবং আমি জোরে ছুটতে লাগলাম। এবং এরপরে আমি আমার বাসায় নিজেকে আমার নিচের বেডে আবিষ্কার করলাম। আমাদের গ্রামের একজন বলল যে আমি রাতে আম কুড়াতে গিয়েছিলাম, তখন তোমাকে দেখি যে তুমি শূন্যে ভেসে আছো এবং আমি তোমাকে টাচ করতে গেলে দেখি যে তুমি নিচে পড়ে আছো। এবং তারপর একটা হুজুরের কাছে আমি যাই এবং সেই হুজুরটি আমাকে তেল পড়া দিয়ে সুস্থ করেন আর কি। তো যাই হোক, লেখাটা গল্পটা স্টোরিটা খুব মজার ছিল আমি যখন পড়েছিলাম, কিন্তু স্টোরিটা একটু এলোমেলো করে লেখা, যার জন্য হয়তো আপনাদের বুঝতে সমস্যা হলো। বাট স্টোরিটা সেটা হচ্ছে, আমি যদি একটু গুছিয়ে বলি আপনাকে, যে উনি একটা ট্রেনে ট্রাভেল করছিলেন এবং সেই ট্রেনে ট্রাভেল করার পরে উনি যখন দেখেন যে চোখ বন্ধ করেছিলেন, তখন দেখেন যে ট্রেনের মধ্যে তখন মনে হচ্ছিল যে অনেক মানুষ। আবার চোখ খুলতে দেখেন যে 2জন সাদা জব্বা পরা লোক দাঁড়িয়ে আছে। আবারও চোখ বন্ধ করেন তিনি, যে হয়তো এটা ভুল দেখছেন। এবং তারপর যখন তিনি আবারও চোখ খোলেন, তখন দেখেন যে ট্রেনের মধ্যে অনেক মানুষ, না ট্রেনের মধ্যে কেউ নয়, কিন্তু চোখ বন্ধ করা অবস্থা তার মনে হচ্ছিল অনেক মানুষ। এবং তিনি দেখতে পান সেই জব্বা পরা 2জন লোককে আরো বিভৎস অবস্থায়। এবং তিনি একটা সময় ভয় পেয়ে উঠে গিয়ে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি ভাবছিলেন যে আমি ট্রেনের ভেতরে গেলে তো আবার সেই বিভৎস চেহারা দেখতে হবে, এদিকে পথ আসতে হয়, আমার স্টেশন বা স্টপেজ আসতে অনেক দেরি, কি করবেন এরকম ভাবতে ভাবতে স্টপেজে তিনি ঢুকে পড়েন। এবং সেখানেই যখন তিনি নামেন, তখন তিনি দেখেন যে ট্রেন থেকে অনেক মানুষ বের হচ্ছে। তার ট্রেনে আসলে মানুষ ছিল। মুশকিলটা হচ্ছে যে তাহলে উনি ট্রেনের মধ্যে শুধুমাত্র 2 জনকে কেন দেখছিলেন? এই প্রশ্নের কোনো উত্তর নেই। এইটাই রহস্যের জায়গাটা। এবং তিনি যখন বাড়িতে ফিরে যাচ্ছিলেন, সেই মুহূর্তেও তিনি দেখেন যে তিনি একজন লোককে রাস্তায় পেয়ে যান এবং তার সঙ্গে যাচ্ছিলেন। এবং একটা পর্যায়ে তিনি নিজেকে আবিষ্কার করেন যে তার 2জন যে রেল স্টেশনের কাছাকাছি কোনো একটা জায়গায়, সেখানে 2 পাশে কবরস্থান ছিল এবং সেই 2জন লোককে তিনি আবার দেখতে পান। এবং একসময় অনুভব করেন যে তারা তার কাছে চলে আসে এবং তাকে আক্রমণ করে। এবং তাদের কাছ থেকে ছাড়া পেয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে কোনোভাবে তিনি দৌড়াতে শুরু করেন এবং একসময় সম্ভবত সেন্সলেস হয়ে যান। এবং এরপর তিনি তার বাসায় নিজেকে আবিষ্কার করেন। এই 2জন লোক তাহলে আসলে কি ছিল? এটাই হচ্ছে এই গল্পের মূল রহস্যের জায়গাটা। এবং তাদেরকে কেন অনেকের ভিড়েও আর কাউকে না দেখে তাদেরকে তিনি দেখতে পাচ্ছিলেন এবং তারা কিভাবে ট্রেন থেকে নেমে যাবার পরেও আবার তার সঙ্গী হলেন এবং তার সঙ্গে আসলেন, এইটাও একটা রহস্যেরই ব্যাপার। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা আরো একবার প্লিজ বলবেন, যেহেতু দেখা যাচ্ছে না, তারপর আপনার ঘটনা যাব। হ্যাঁ, আমার নাম হলো কৌশিক। জি। তো ঘটনা আরেকটি আছে, ছোটই ঘটনা, বেশি একটা বড় না। তো এই ঘটনাটা ছিল আমার নানি বাড়ি। আমার নানি বাড়িটা হচ্ছে গ্রিন রোডে। জি। তো ওখানে নানি বাড়িতে আমার একজন কাজিন আছেন, বড় ভাই। উনি আমেরিকায় ছিল, পড়াশোনার জন্য গিয়েছিল। পরে ফেরত আসার পরে উনি নিচে একটা বাসা নেন, একটা কোচিং সেন্টার করবে এই উদ্দেশ্যে। তো দিনের বেলা তো অনেক লোকজন থাকতো, তো রাত্রেবেলা উনি একাই, আর কেউ থাকে না। নিজে বড় একটা বাড়ি। তো উনি থাকতেন একটা রুমে, ব্যাচেলার মানুষ। উনার নিজস্ব ল্যাপটপ, কম্পিউটার সবই এক ঘরেই থাকে। ওই ঘর থেকে উনি বেরো হতেন না। বাকি 3টা রুম ছিল ওই ফ্ল্যাটটায়, তো ওগুলো খালি পড়ে থাকতো। আচ্ছা। ফার্নিচার বলেন কিছুই নেই। খালা টালা কেউ যদি কিছু এক্সেস জিনিসপত্র থাকতো বাসায়, তো ওটা ওনার ওখানে দিয়ে দিত যে তুই রাখবি কিনা, উনি রেখে দিত। তো আমরা ওখানে যেতাম, গিয়ে সময় কাটাতাম। তো ওই বড় ভাইয়ের ফ্রেন্ড ছিল একজন, আরেক ভাই। তো উনি আসতেন ওখানে মাঝে মাঝে। আমি অন্য আমার যে কাজিনরা ছিল তাদের থেকে ওনার গল্প শুনতাম, যে ভাইয়া তো অনেক কিছু করতে পারে, অনেক আজগুবি ব্যাপার স্যাপার আছে ওনার মধ্যে। উনি আমার মনে হয় খুব একটা নর্মাল ছিলেন না। তো ওনাকে আমি যেদিন প্রথম দেখলাম লম্বা একটা মানুষ, স্বাস্থ্য গঠন বেশ ভালো। তো উনি চুল নেই মাথায়। আমি ওনাকে এক পর্যায়ে জিজ্ঞেস করেছিলাম যে ভাই, জি আপনার এরকম বয়সে মাথায় চুল নেই, সেটা কারণ কি?
আপনি কি শেভ করেন, মানে মাথা শেভ করা, মাথা শেভ করা হ্যাঁ। থাকে নাকি এরকমই কোনো সমস্যা? তো বললো না, উনি মাথা শেভ করেন, আমার গরম লাগে প্রচুর। আচ্ছা, আমরা ঠিক আছে, মানুষের ব্যক্তিগত Very natural, ব্যাপার হতেই পারে। তো আরেকদিন আমার জুনিয়র কাজিন এসে বলছে যে ভাইয়ের কাছে তো গেলাম, উনি বসতে বললো, তারপরে বললো আমার চোখের দিকে বেশি তাকাতে পারবি না। আচ্ছা, আমি বললাম মানে? তো বলে আমি জানি না, আমি 10 সেকেন্ডের বেশি ওখান থেকে তাকিয়ে থাকা সম্ভব ছিল না আমার জন্য। আচ্ছা, কেন? বলে ভয় লাগে। আমি কি ভয় লাগে? তো তারপরে টার্গেট করলাম, ঠিক আছে ভাই আসলে আমি একদিন নিজেই ওনাকে বলবো যে ভাই আপনি আমার চোখের দিকে তাকান বা আমি আপনার চোখের দিকে তাকাই, দেখি আপনি পারেন কি, আমি পারি কিনা। তো উনি আসলেন, আমি প্রস্তাব দিলাম যে ভাই আমি আপনার চোখে নাকি বেশিক্ষণ তাকাতে পারে না, আমার কাজিন বলছিল আমি আজকে এটা করবো। আচ্ছা, তো উনি তাকে বললো না, এটা সবার জন্য না, তোমার জন্য, তোমার সাথে এটা হবে না। ভালো কথা, ঠিক আছে, দুঃখই পেলাম যে সবাই বলছে বাড়ানো কথা না, আসলে কি। আরেকদিন শুনেছিলাম আমার কাজিনের বাসায় পুরোনো এক ওই যে মাটির তৈরি জিনিসপত্র থাকে না, গ্রামে পাওয়া যায়, এরকম একটি ঘোড়া, মাটির তৈরি ঘোড়া ছিল। আচ্ছা, যে পুতুল বা আরো কিছু পোড়ামাটির যেগুলো পাওয়া যায়, জি, জি, হ্যাঁ জি। হ্যাঁ, হ্যাঁ। ওটা আবার একটু আধ্যাত্মিক দেখতে, সাদা রঙের পেইন্ট করা। তো একদিন ঢুকে দেখলাম মেইন দরজা দিয়ে ঢুকে হাতের বাঁ দিকে একটা ঘোড়া রাখা, বেশ বড়। আচ্ছা। আমি জিজ্ঞেস করলাম ভাই এটা কি? তো বলে এটা কার বাসা জানি ছিল, দিতে বললো। আমি বললাম দেখতে খারাপ লাগবে না, ড্রয়িং রুমে এমনিও কিছু নেই, রেখে দিই। ভালো কথা। তো ঘোড়ার মুখটা ছিল বাম দিকে বাঁকানো। আচ্ছা, তো মানে বানানোই হবে। বানানোই ওরকম। আচ্ছা, তো মাটির জিনিস বাম দিকে মুখ তো ভাবিত থাকবে, স্বাভাবিক। জি। তো কিছুদিন পরে আমার কাজিনরা বলছে যে ওই অন্য যে বন্ধুটা, ওই ভাই তো ওই ঘরে আসে প্রায়, জি। তো ওই এসে উনি মানে এক রাত থাকে বাসায়। থাকার পরে পরের দিনে ঘটনা হলো যে ঘোড়ার মুখ বাম দিকে নিয়ে ওটা এখন ঘুরিয়ে ডান দিকে হয়ে গেছে। আচ্ছা, একাই। একাই। আমি বললাম এটা কিভাবে সম্ভব? তো পরে আমি গেলাম, আমি কিছুদিন তখন ঢাকার বাইরে ছিলাম, তখনকার শোনা ঘটনা। পরে গেলাম, যাওয়ার পরে দেখলাম না, ঘোড়াটা নেই, উনি এটা সরিয়ে রেখেছে। এবং তারাও মুখে বললো, আমার কাজিন যে থাকে সেও বললো হ্যাঁ এরকম ঘটনা ও ছিল, তারপরে এরকম একটা ঘটনা হয়েছে, তারপরে আমি ভয়ে ওটা সরে রাখছি। তখনও একটু ব্যাপারটা খটকা লাগলো যে কি বলে এরা। আর আরেকটা ঘটনা ছিল, মানে যেটা শুনেছি সেটা হলো সেই বন্ধু, উনি যখন থাকতেন উনি নাকি সারা রাত ঘুমোতে পারে না। আচ্ছা, উনি সারা রাত জেগে গিটার বাজাতে হতো। তাকে জানি কে বলে গিটার বাজাতে, জন্য গিটার বাজায়। আচ্ছা, এটাও শোনা। তো এইগুলো হলো ডেভেলপমেন্ট স্টোরি, যেগুলো শুনে তারপরে একদিন এক কারণে, কোনো একটা কারণবশত ওই ঘরে, ওই ফ্ল্যাটে আমাদের থাকতে হবে। আচ্ছা, রাত হয়ে গেছে, আমিও বাসায় যাইনি। তো আমার সেই কাজিনের ছোট ভাই, সে এবং আমি, আমরা শুভ হলো পাশের রুমটায়। আচ্ছা, আর কাজিনের রুমে উনিই শুবেন। তো শোয়ার আগে আমার ওই সেই ছোট কাজিনটা, সে আবার একটু ভীতু প্রকৃতির। তো সে শোয়ার আগে আমাকে বলছে, কৌশিক তুমি আমার সাথে থাকো, কারণ এখানে তো অনেক কিছু শুনছি, তো আমি তো একটু ভয় পাচ্ছি। আরে সমস্যা নেই, কি আর হবে, চলো ঘুমাই। তো শুতে গেলাম, আনুমানিক মনে হয় রাত 1টা বা 1:30টার দিকে গল্প করে আমরা ঘুমাতে গেলাম। তখন শোয়ার কিছুক্ষণ পরে শুনি গিটারের শব্দ, হালকা একটা গিটারের শব্দ কানে আসছে। আমি শুনে কিছু বলার আগেই আমার কাজিন ঘুরে আমাকে বলতেছে, তুমি শুনছো? আমি বললাম কি আওয়াজ পাওয়া যাচ্ছে একটা? বলে হ্যাঁ গিটারের শব্দ, একই সুর, পাচ্ছ? বললাম হ্যাঁ পাচ্ছি। ও উঠে বসে লাইট অন করলো, লাইট আর বন্ধ করা যাবে না, এই ঘরেও থাকা যাবে না, চলে যাই। আমি বললাম আরে থাকো, 2টা মিনিট থাকো, এখন কি হয়। হ্যাঁ। তা আমি যেটা বললাম, আমার এগুলো বিষয়ে ভয় একটু কম, কিন্তু তখন একটু চিন্তা আসলো যে গিটারের শব্দ হয়তো আশেপাশে কেউ বাজাচ্ছে, ওটার আওয়াজ হবে। কিন্তু মজার বিষয়টা এটা ছিল যে এটা সন্দেহজনক যে একই সুর বারবার কেন বাজবে, এটাই হচ্ছিল। পরে তো কাজিন বললো না, এখানে তো আমি থাকবো না, জোর জবরদস্তি। পরে আমার কাজিনের রুমে গেলাম, ওনাকে জাগানো হলো, বলা হলো এই ব্যাপার। আচ্ছা, ঘুমের বসে ছিল, টায়ার্ড ছিল, উনি খালি বললো ঠিক আছে এক কাজ করো, তোমরা তাহলে আমার রুমের সামনে শো। তাহলে আমি অ্যাটেস্ট নিয়ে ওই তার রুমের সামনে ঘুমিয়ে পড়লাম রাত্রে। আমি তো ঘুমিয়েছি, এখন কাজিনের ঘুম হয়নি, কিন্তু তার সাথে ছিলাম। আচ্ছা, এই আর কি ঘটনা। থ্যাংক ইউ সো মাচ মানিতুল ভাই, আপনার ঘটনা ছিল। যে ঘটনাটা বলবো সেটা একটি বাড়িতে একটি অসহায় ব্যক্তি, বৃদ্ধা মহিলা, তাকে সে বাড়িওয়ালা থাকতে দেওয়া হয়েছিল। তো উনি কোনো রুম কক্ষে থাকেন নাই, উনি 4 তলার একটি সিঁড়ির মধ্যে উনি কিছু বিছানা নিয়ে বসে থাকতেন, এবং উনি হাতে তসবিহ এবং পবিত্র কোরআন যে তেলাওয়াত করতো সেখানেই বসে উনি বিছানাপত্র করে এখানে সবসময় কোরআন এবং তসবিহ জপত। তো 1-1.5 মাস আগে নাকি উনি ইন্তেকাল করেন। তো পরবর্তীতে যে সিঁড়ির সাথে যে ঘরটা ছিল, উনি যতদিন ছিলেন এই সিঁড়ির কাছে ওই ঘর ভাড়া হতো না,
কেন হতো আচ্ছা। না সেটা তারা ইয়া করতো না। যখন উনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরেই যখন টুলেট লাগানো হলো, কিন্তু সেই ঘরটা ভাড়া হলো। তো ছোট একটি ফ্যামিলি সেই ঘরটা নিছে। তো বেশ সপ্তাহখানিক ওনারা এমনভাবে রাত্রিবেলায় কিছু শব্দ পেত সেই ঘরটাতে। রাত্রিবেলা যখন বাতি জ্বলতে থাকতো একটা পর্যন্ত, তখন তারা এরকম শুনতে পারতো সেই মহিলার কণ্ঠেই বাতিটা নিভানোর জন্য, এই বাতিটা নিভাও। আবার এমন এমন সময় উনিকে বলতো রাত্রিবেলাতেই, এই আমাকে ভাত দাও, এবং ধমক দিত, শাসন করতো, এরকম কিছু শব্দ শুনতো। তো নতুন ভাড়াটে তো ভাবতো যে আশপাশ থেকে হইতেছে অথবা কোথাও থেকে হইতেছে, নিজের ঘর থেকে যে হইতেছে, তারা এটা নিজেরা এটা বুঝতে পারেনি। যখন এরকম প্রায় ঘটনা হইতেছিল কয়েকটা দিন, তখন তারা এরকম বুঝে নিল যে এটা তো আমাদের ঘর থেকে। এবং দরজাতে যখন নক করা হতো, তারা দরজাটা খুলে দেখতো কেউ ছিল না। তো বিশেষ এরকম যখন এই কথাটাকে বাড়িওয়ালাকে বলা হয়, তখন বাড়িওয়ালা বলছে ঠিক আছে আপনারা একটা দোয়ার ব্যবস্থা করে দেন এবং ঠিক হয়ে যাবে। আমাদের কাছে এরকম একটা বৃদ্ধ মহিলা ছিল, সে তো মারা গেছে। তারপরে দোয়া আয়োজন করা হয়েছিল। এরপরও সেই শব্দগুলো হয়। ঘটনাক্রমে বেশ আজকে 2টা দিন আগে যখন এরকম রাত্রিবেলা দরজাটা নক করতেছে, তখন দরজাটা খুলে দেখে সেই বৃদ্ধ মহিলা, হ্যাঁ, হাতে তসবিহ পড়তেছিল এবং সাথে কোরআন তেলাওয়াত, কোরআন শরীফ খুলে বসেছিল এবং খুব রাগান্বিত চোখে তার দিকে তাকিয়েছিল, বলছে আমার নামে নালিশ করেছিস, আমি তোদেরকে এটা শাস্তি দিব। এরকম এলোমেলো অনেকগুলো কথা বলতেছিল। তখন তারা সেই বাড়িওয়ালার কাছে অভিযোগ করে, সেটা বাড়িওয়ালা বলতেছে ঠিক আছে, এটা আমি ব্যবস্থা নেব। এই মানুষটাকে তারা প্রায় দেখে যে ওনাদের ঘরে নক করা, কিছু চাওয়া, শাসন বারণ করা। বৃদ্ধা মহিলাটাকে দেখতে পারে, কিন্তু অথচ বৃদ্ধা মহিলা আজ থেকে 1-1.5 মাস আগে ইন্তেকাল করছে। এটাই আমার ছিল ঘটনা ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। তো আমি আপনাদেরকে শোনাচ্ছি আমাদের আজকের প্রথম অডিও ক্লিপটি, আশা করছি ভালো লাগবে। আমি নিহাত বলছি লন্ডন থেকে। আসলে আজকে যে ঘটনাটা আমি আপনাদের শোনাতে চাচ্ছি, এটা ভয়ের কিনা আমি জানি না, বাট বেসিক্যালি আমি আমার ওয়াইফ আমরা লন্ডনে আছি প্রায় 10 বছর। আর আমাদের একটা বেশ ভালো ফ্রেন্ড সার্কেল আছে এখানে। তো আমরা মাঝে মাঝেই সবাই প্ল্যান করে হলিডে ম্যানেজ করে আমরা ঘুরতে চলে যাই লন্ডনের বাইরে কোথাও। মোটামুটি বলতে গেলে ইউকে we have been in every corner of UK just to have some little fun holiday. Basically সব হই হুল্লোড় ব্যাপারটা থেকে একটু রিলিফ পাওয়ার জন্য আর কি বাইরে চলে যাই। তো যাই হোক, গত বছর 2018 এপ্রিলের দিকে, ফার্স্ট উইক অফ এপ্রিল, আমি, আমার ওয়াইফ বর্ষা, আমার কাজিন তুষার, ফ্রেন্ড আসিফের ওয়াইফ জুই, আতিফ ভাই আর রিয়াদ, আমরা সবাই আয়ারল্যান্ডে যাই একটা হলিডে স্পেন্ড করার জন্য। তো আয়ারল্যান্ডে ওখানে আমরা একটা কটেজ বুকিং করি, বেসিক্যালি কাইন্ড অফ হলিডে হাউস আসলে। তো কটেজ বুক করে আমরা এমন একটা জায়গায়, এই জায়গাটার নাম হচ্ছে বেলিমেনা, আয়ারল্যান্ড বেলফাস্ট থেকে বেশ কিছুটা দূরে, অনেক একদম কান্ট্রি সাইডে। আর আসলে আমরা যে জায়গাটা কটেজটা বুক করি, এটা মোটামুটি এমন একটা জায়গায় যা আশেপাশে উইদিন 6 মাইল রেডিয়াসের মধ্যে কোনো জনমানব নাই, কিছু নাই, যা শুধু কিছু ফার্ম হাউস। ওগুলোতেও বেসিক্যালি হয়তো মাঝে মাঝে কেউ থাকে, হয়তো বা জাস্ট লুক আফটার দিচ্ছে, বাট নট এভরি টাইম। বলতে গেলে সন্ধ্যার পর থেকে পুরো এলাকা একদম ফাঁকা, কিছু একটা গাড়ি ঘোড়া দেখা যায় না। আর পাহাড়ের উপর একটা কটেজ, নাইস, অনেক সুন্দর একটা ভিউ। আমরা সবকিছু মানে অ্যারাউন্ডের সবকিছু দেখতে পারি, বাট কোনো মানুষজন নাই এই একটা। যাই হোক, আমাদের হলিডে ভালোই যাচ্ছিল ওখানে, বেশ এনজয় করছিলাম আমরা সবাই। তো আমরা আসলে হলিডেতে যাই ওখানে 7 দিনের জন্য, যে আমরা 7 দিন এখানে টাইম স্পেন্ড করবো, দেন ব্যাক টু হেল, ব্যাক টু লন্ডন again সেই রোবটিক লাইফ। এনিওয়ে, সো একদিন আসলে আমরা আমাদের কটেজেরই সামনে একটু গার্ডেনের মতো আছে, ওখানে বারবিকিউ করছিলাম সবাই সন্ধ্যায়। তো বারবিকিউ শেষ করে মানে একদম খাওয়া দাওয়া করে বেশ টায়ার্ড, তো সবাই লিভিং রুমে বসে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে আড্ডা দিচ্ছিলাম। তো সাডেনলি আমার যে কাজিন তুষার ও আমার ওয়াইফ বর্ষা, ওরা বেশ ইয়ে করলো, চলো ভূত দেখতে যাবো। ভূত দেখতে যাবো, ভূত কি, মুখের কথা কই যাবো ভূত দেখতে। তো আমি একটু মানে মোটামুটি আমি একটু রাজি ছিলাম না, প্লাস আমার যে ফ্রেন্ড আসিফ, ও একটু যে না, কিসে এত ঠান্ডার মধ্যে রাতবেলা বাইরে যাওয়া দরকার কি, আমরা ঘরে বসে কার্ড খেলি, আড্ডা দিই এমন। বাট তারপর ওদের ইচ্ছার সাথে কুলে উঠতে পারলাম না। এর মধ্যে গুগল তো আছেই, হ্যাঁ, ওরা গুগলে কি সার্চ করলো যে একটা ফরেস্ট আসছে, ফরেস্টে যাই। তো অনিচ্ছা সত্ত্বেও আমরা সব বের হইলাম। তখন অ্যারাউন্ড ওয়াজ 9:30 to 10 o'clock। তো যাই হোক, আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। তুষার ম্যাপ দেখে রাইড করছে যে কোথায় ফরেস্টটা গেলে কি পাওয়া যাবে এরকম। তো আমরা দেখো গাড়িতে গল্প করতে যাচ্ছি। তো যেতে যেতে আমরা সব কাইন্ড অফ ভূতের গল্প যে যা জানি একজন সাথে শেয়ার করতেছিলাম, জাস্ট একটু পরিবেশটা একটু ভৌতিক করার জন্য। আর আসলে যখন আমরা বেরোচ্ছিলাম, এতটা অন্ধকার, এত ডার্ক চারিপাশে, মানে জাস্ট আমাদের গাড়িটা চলতেছে, যতটুকু গাড়ির হেডলাইটের আলোটা যাচ্ছে এতটুকুই দেখা যাচ্ছে, বাকি চারপাশে একদম অন্ধকার। ইভেন তো গাড়ির ভেতরে আমরা একজন আরেকজনকে দেখতে পাচ্ছিলাম, এতটাই ডার্ক ছিল। তো যাই হোক, এরকম ফাইন করতে করতে সাডেনলি আমরা করলাম কি, আমাদের ওই একটা অ্যাপস ডাউনলোড করলাম, কাইন্ড অফ ফানি অ্যাপস, ইটস নট রিয়েলিস্টিক। তো বেসিক্যালি এটা মাঝে মাঝে জাস্ট ফর ফান, এটা নাথিং সিরিয়াস, বাট আমরা এটা নিয়ে ফান করছিলাম। মাঝে মাঝে দেখাচ্ছিল যে যেখানে মানে লাল ডট, রেড ইস ডট ছিল, সেই ডট গুলা মিনস এখানে কোনো
স্পিড কিংবা কিছু এই জাতীয় কিছু আছে, এরকম যাই হোক আমরা এটা ফান করছিলাম। তো কথা বলতে আমরা বেসিক্যালি যে ফরেস্টের দিকে যাওয়ার প্ল্যান করছিলাম ওটার এক্সিটটা মিস করি। আর ওটার এক্সিট মিস করা মানে টু বি অনেস্ট একটা এক্সিট যখন ইউকে ড্রাইভে মিস করা যায়, দেখা যায় এটা জন্য অনেক লং, মানে ওয়ান ওয়ে রুট, সো লং টাইম ঘুরে আবার এই জায়গায় আসতে হবে। তো দেখা যাচ্ছিল আমরা মিস করার ফলে অনেকদিন ঘুরে আসতে হবে। তো এই মুহূর্তে সাজেস্ট করছে ঠিক আছে, এটা যখন মিস হলো এখানে যাওয়ার দরকার নাই, দেখো আশেপাশে আর কিছু আছে কিনা কাছে, তো আমরা ওইখানে যাই। তো যাই হোক এরকম একটা খুঁজে দেখা গেলো যে হ্যাঁ আরেকটা আছে, এটা এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো ড্রাইভ। ওকে সময় তো আছে, কোনো কিছু নাই, বেরোইছি যখন যাই দেখি 1 ঘন্টার ড্রাইভ। তো যাই হোক আমরা যেখানে যাওয়ার প্ল্যান করছিলাম যে ফরেস্টটাতে, ওটা স্কিপ করে আমরা নেক্সট যে ইয়েটা যাওয়ার কথা ওখানে উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। তো যাই হোক ওখানে যাচ্ছিলাম, এরকম বোঝার গল্প রাস্তায় চলছিল। তো দেখতে দেখতে আমরা একসময় আমাদের গন্তব্যস্থানে পৌঁছাই আর কি। তো ওখান থেকে মানে রাস্তাটা বললাম যে মাঝখান দিয়ে রাস্তা চিকন সরু রাস্তা, দুই পাশে শুধু গাছগাছালি, আশেপাশে মানে জঙ্গলের মতো, আশেপাশে কিছু নাই। তো আমরা কিন্তু যেতে ওইখানে একটা মেঠো পথ আর কি, মোটামুটি ওখানে কোনো পিচ ছাড়া রাস্তা নেই। রাইট সাইডে গাড়িটা ঢুকে দেয় যে এই যে জঙ্গলের রাস্তা পাইছি, এদিকে আমরা জঙ্গলে ড্রাইভ করে চলে যাবো। তো আমি তখনও হেজিটেট করছিলাম, প্লাস আমার ফ্রেন্ড ছিল, ওরাও বেশ হেজিটেট যে না কি দরকার আসছি রাত বিরাতে। বেসিক্যালি ভূতের ভয় টা না, বললাম অজানা একটা জায়গা, আগে কখনো আসি নাই, এত রাতে এই জায়গাটা সেফ কিনা, আমরা যাচ্ছি মানে কত রকমের বিপরীত হতে পারে। তো যাই হোক এইসব প্ল্যান করে এখন কে শোনে কার কথা। তুষার ড্রাইভ করছিল, সে তো অলরেডি ড্রাইভ করে জঙ্গলের ভিতরে গাড়ি ঢুকাই দেয়। তো যাই হোক একটু করে যাইতেই রাস্তার মাঝখানে ঠিক মানে যেটা রাস্তা, তো ওইখানে হুট করে দেখি যে সে হার্ট ব্রেক করে। কি হলো হঠাৎ করে হার্ট ব্রেক কেন? দেখি যে রাস্তাটা বন্ধ, ওইখানে কিছু গাছ পড়ে আছে, মানে দেখে বোঝা যাচ্ছে যে অনেকদিন মানে আমি জানি না লাস্ট কবে এই দিক দিয়ে কোনো মানুষজন যাতায়াত করেছে কিনা, কারণ টোটালি যেভাবে গাছটা পড়ে আছে দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে আছে, রাস্তাটা পুরোটা বন্ধ, তো যাওয়ার কোনো উপায় নাই এইদিকে। আর ইভেন ধরো রাস্তাটা এত সরু যে ওখানে গাড়ি রিভার্স করা ছাড়া, মানে একদম ব্যাক গিয়ারে পেছন দিকে আসা ছাড়া কোনোভাবেই ঘোরানোর কোনো উপায় নেই আর কি। সো সে আর রাস্তাটা মোটামুটি একটু ঢালুর দিকে যাচ্ছিল, সো রিভার্স করতে দেখা যাচ্ছে যে গাড়ির চাকা আটকে আছে, বাট ওই জায়গাটাই ঘুরছে, বাট গাড়ি পেছনে আসছে না। আর ইভেন তো তখন আমার একটা সিচুয়েশন দেখছে যে আমাদের মনে হচ্ছে যে ধাক্কা দিতে হবে, বাট ওই সিচুয়েশনে কেউ যে গাড়ি থেকে নেমে আমরা ধাক্কা দেবো পেছন দিকে গাড়িটা আনার জন্য, এমন কারেজ কারো হচ্ছিল না, টু বি অনেস্ট। তো যাই হোক সামহাও আমরা ওইখান থেকে বের হয়ে আসে কি বের হয়ে মানে গাড়িটা ঘুরাইতে পারি। তো গাড়ি ঘুরে যখন আসছি সাডেনলি আমাদের যে অ্যাপসটা ছিল হাতে, তখন আমরা ওটা ফান হিসেবেই নিচ্ছি। ওখানে সাডেনলি দেখা যাচ্ছে রেড ডট, একদম আর ওটা খুব বেশ নয়েজ করছিল, সামথিং লাইক দ্যাট। লাইক তো যাই হোক আমরা ওটা নিয়ে তো আসিফ একটু ভীতু টাইপের, প্লাস আমার ওয়াইফ তো এটা নিয়ে বেশ ফান করছিল বর্ষা অনেকক্ষণ। রিয়াজ আতিক ভাই ওদের কোনো কমেন্টস নাই, ওরা চুপচাপ মানে যে যা বলছে এরকমই। তো আমি মোটামুটি বললাম যে থাক, যাই হোক রাস্তা যেহেতু বন্ধ পেলাম, সামনে বাধা পেলাম, দরকার নাই আর যাওয়ার, চলো ঘোরাঘুরি হইলে ভাই চলে যায় যে বাসায় যে কটেজে যে আড্ডা দিয়ে আর কি। তো সাডেনলি হলো কি রাসেল ভাই গাড়ি ঘুরে, তো বললাম তুষার যখন গাড়িটা ঘুরলো আমরা বললাম ঠিক আছে আমরা যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে তো বের হয়ে যাবো, এখন আমরা বেশি দূর আসি না। তো সাডেনলি সে কি করলো, গাড়িটা শুধু একটা নির্দিষ্ট একটা সেন্টার ধরে, মানে একটা মাঝখানে বেশ কিছু গাছ গাছালি, বাট মাঝখানে একটুখানি ফাঁকা জায়গা, যেমন আমাদের বাসার আঙিনা যেমন হয় যে হয়তো বা গাছ গাছালি, বাট মাঝখানে সুন্দর রাউন্ড একটা ফাঁকা জায়গা, তো ওইটাকে একটা সেন্টার ধরে গাড়ি তুষার শুধু গাড়িটা ঘুরছে মানে রাউন্ড একটা গাড়ি এমন নেই করে সার্কেল করে, সেরকম 2-3টা সার্কেল দিচ্ছে। আর যখন সার্কেল দিচ্ছে গাড়ি হেডলাইটের আলোয় জঙ্গলের চারিপাশটা মানে আরো ভয়ঙ্কর করে উঠছে, মানে যে দিকটা আলো যাচ্ছে সাডেনলি আলো এবং চারিদিকটা অন্ধকার। তো এরকম করতে হুট করে কে পাশে এমন করছে কেন? ঠিক আছে আমি বেশ সারপ্রাইজ হই। এদিকে আসিফ জুভাবি ওরা তো জোরে জোরে আইতাল কুরসি করা শুরু করে দিচ্ছে, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কিছু। তো আমি হুট করে আমি তুষার ইমিডিয়েট পেছনেই বসেছিলাম, হুট করে দেখে মানে খুব শর্ট করে উঠলাম, এই তুষার কি তুমি ফান করতেছো এত রাতে ফাইজাম? মানে আমি খুব মানে জানি না কেন আমি এরকম আচরণ করলাম, মানে খুব ভয় থেকে কিংবা কিছু থেকে আমি জানি না, খুব শর্ট করে উঠলাম, তুমি এমন করছো কেন? তো সাডেনলি সে যেন মানে সেন্স পেয়ে পেলাম, মানে মনে হচ্ছে যে তার এতক্ষণ যে সে যেটা করছে গাড়িটা যেন রাউন্ড করে ঘোরাচ্ছিল ওর কোনো সেন্স ছিল না, কিংবা মানে সে ইচ্ছা করে করছিল না, মানে কেন এমন হলো মানে সাডেনলি সে যখন বললো তখন সে ব্রেক করলো, ভাই কি না তুমি এমন ঘুরতেছো কেন, মানে কি একটা অবস্থা। তো এটা বলতে বলতেই তার হেডলাইটে তখন সামনে সোজাসুজি যে জায়গাটায় পড়ছিল ওই জায়গায় ঠিক দেখি যে একটা কাইন্ড অফ কবর কিনা যায় না, বাট একটা মনুমেন্টের মতো, ওইখানে লেখা মানে একজনের নাম হচ্ছে ইঙ্গা মারিয়া। আমি যাই হোক আপনার সুবিধার জন্য আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি এটা সম্পর্কে যেটা জানতে পারবেন। আমি কথায় পরে আসছি। তো আমরা ওখানে দেখলাম এরকম একটা অবস্থা, তো দেখেই যখন সম্বিত ফিরে পেলো, তো আমরা যাই হোক ওয়ে আউট দিয়ে বের হয়ে আসলাম, এবং মানে বড় বলছে যে কি হলো মানে বুঝলাম না, খুব একটা বড় বাচ্চা বাসলাম কিংবা মনে হচ্ছিল যে খুব বড় একটা বিপদ হতে যাচ্ছিল কিংবা এমন কিছু, বাট সামহাও আমরা রক্ষা পেয়েছি, জানি না আল্লাহর রহমতে। আমরা তো বেসিক্যালি বর্ষা আমার ওয়াইফ প্লাস তুষার ওরা যতক্ষণ যে জিনিসটা নিয়ে ফান করছিল ওরাও সবাই কোয়াইট হয়ে গেল, চুপ, মানে কারো মুখে কোনো কথা নেই, জাস্ট সবাই দোয়া কালাম করতেছে এমন। তো অন্ধবৃত্তি গাড়িতে আস্তে আস্তে আমরা হুট করে সার্চ দিলাম, দেখি আমরা কোন জায়গাটাই, তো ওই জায়গাটাই সার্চ মার ওখানে যে একটা কবরের মতো দেখলাম, একটা গ্রেভিয়ার্ডের মতো জিনিসটা কি, হুট করে কেন আমরা এটা দেখলাম কিংবা এমন কেন হলো কাহিনীটা। তো আমরা রাসূলকে আপনি বিশ্বাস করবেন এটা জানি না কোইন্সিডেন্স কিনা, আমরা যখন গুগলে সার্চ দিলাম ওই জায়গাটা সম্পর্কে, সাথে সাথে আমরা যেটা পাই যে ইঙ্গা মারিয়া হাউসার নামে একটা মেয়ে ছিল, সে ওইখানে মার্ডার হয়, এবং মার্ডারটা হয় 1988 6th of April। সে বেসিক্যালি সে একজন জার্মান নাগরিক, বাট সে সামহাও ওইখানে মিসিং হয় এবং ওই জায়গাটায় তার লাশ পাওয়া যায়। এবং রাসেল ভাই সবচেয়ে উইয়ার্ড থিং যেটা, যে আমরা যেদিন ওইখানে গিয়েছিলাম সেদিনটা ছিল 6th of April 2018, মানে বেসিক্যালি এক্স্যাক্টলি 30th ডেট অ্যানিভার্সারি অফ লাইক
এটা যখন আমরা দেখি, আমরা মানে একজন আরেকজনের মুখ চর্চা করছিলাম যে এটা কি হলো বা এটা কেমনে সম্ভব। আমরা তো আরেকটা জঙ্গলে যাওয়ার কথা ছিল, আরেকটা ফরেস্টে, তো আমরা ওইখানে ছিল আমাদের বাসার কাছে, আমরা ওইখানে যাওয়ার কথা, ওইখানে না যেয়ে আমি স্কিপ করে আরো 1 ঘন্টা ড্রাইভ করে কেন এই জায়গাটায় তাই আসলাম, এবং এই জায়গাটায় এসে এই জিনিসটাই কেন আমরা ফেস করলাম, এবং ওই দিনটাই কেন 6 এপ্রিল 1988। সো রাসেল ভাই, আমি এখনো জানি না যে এটার কারণ কি কিংবা এটা কেন হইলো। আমরা নিজেরা গেছিলাম নাকি আমাদের সামহাও এখানে নিয়ে যাওয়া হয়েছিল, আই ডোন্ট রিয়েলি হ্যাভ এনি ক্লু অ্যাবাউট দিস, বাট এনিওয়ে এই ছিল ঘটনা। আমি জানি না রাসেল ভাই এটা ভৌতিক কিনা বা এটা কি, আমি বলতে পারি এটা মোস্ট উইয়ার্ড থিং হ্যাপেন্ড উইথ আস। আর আমি আগে বলেছি যে আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দিলাম, আপনি ভেরিফাই করে দেখতে পারেন যে এই জায়গাটাই এটা হয়েছে। সো এই ছিল আজকে ঘটনা। আর আমার কাছে আরো অনেক ঘটনা আছে, ইনশাআল্লাহ কখন যদি দেশে আসি আমার খুব ইচ্ছে দেশে শেয়ার করবো। সো যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসলে আপনার অনেক ডিমান্ড এবং এই ঘটনাটাও আশা করছি যে ভালো হবে। ইনশাআল্লাহ। ওকে, ইটস ফয়সাল এগেইন, এসেছে মধ্যবাড্ডা থেকে। জি। তো এখন যে ঘটনাটি বলবো এটা আমার মানে নিজের কাজিনের সঙ্গে ঘটায়, বলা যায় যে এক রাত্রে একটা অভিজ্ঞতা। তো অভিজ্ঞতাটা ছিল বেশি আগে না, 2018 সালের 1 মে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ছুটি ছিল ওই দিন। তো বলে রাখা হলো একটা প্রতিষ্ঠানে পড়ে, তো কি প্রতিষ্ঠান আমি এটা বলতে চাচ্ছি না, কারণ আমাকে নিষেধ করছে, আর এটা আমরা বলবো না কোথায় কি, এটা বললাম না। তো আমাদের পাবনা থেকে বেশ দূরে সেই প্রতিষ্ঠানটা, তবে এটুকু বলতে পারি এটা একটা মেডিকেল রিলেটেড প্রতিষ্ঠান। জি। তো দেখা গেছে 1 মের ছুটি, ও আবাসিক হোস্টেলে থাকে। তো সবাই বলছে যে যার মতো বাড়ি চলে গেছে। তো ও যে রুমে থাকে ওকে প্রায় গণরুমই বলা যায়, 25 জন থাকতো। সবাই ওকে নিষেধ করছে তুই থাকিস না, যেহেতু একটু সমস্যা হয়, আগে থেকেই সমস্যা হয়। তো ও আর ওর এক মানে সিনিয়র বড় অপু রাত্রে থাকে, সবাই নিষেধ করে, এবং ও জানে যে ওই বড় অপুর কিছু সমস্যা আছে বলতে দেখা যায় রাত্রে তার খিচুনি হচ্ছে বা মানে অ্যাবনর্মাল আচরণ করে, এরকম কিছু করে। তো বলছে না, এটা স্বাভাবিক, আপুর সাথে থাকি, এটা আমি মানিয়ে নিয়েছি, এটা সমস্যা নেই, তোর সামনে পরীক্ষা, পড়াশোনা করতে হবে। তো বলছে দেখে থাকিস, আর যদি কোনো সমস্যা হয় মানে গার্ডকে ফোন দিস, মানে সবাই একটু নিষেধ করে যে থাকিস না। তো বলে যে একদিনের জন্য আমি আবার পাবনা যাবো, আবার আসবো, এটা সমস্যা কাটিয়ে নেবো, কোনো সমস্যা নেই রাত্রে। তো যথারীতি পড়তে বসছে। তো বলে রাখা হলো মানে যথারীতি ছোটখাটো সমস্যা আগে থেকেই ওদের রুমে আছে। তো ও প্রথমে যেটা বলে, মানে ওর যেটা স্টার্ট হয়, ও ওয়াশরুমে যায়। তো ওয়াশরুমে যাওয়া, ও বের হবে আর দরজা মানে বাইরে থেকে লক। তো বাইরে থেকে লক আছে তো শুধু আপু। তো আপু তো এরকম দুষ্টামিও করে না। তো আপু বলে ডাকছে যে দরজা খুলে দুষ্টামি করো না, আমি মানে বাইরে যাবো, পড়তে হবে। তো কিছুক্ষণ টানাটানি করার পরে এমনি খুলে গেছে। তো তাকে দেখো নাই, আপু রুমে আছে, টেবিলে আছে। তো যাচ্ছে, এটা ও এমন কিছু এভাবে নেয়নি। তো ও আপুকে বলে যে আজকে যেহেতু সময় পাইছি পড়াশোনা করি, যদি মিসরা গার্ডে আসে বা চেক করতে আসে, যদি আমাদের পড়তে দেখে তাহলে আমাদের অ্যাপ্রিসিয়েট করবে, না হলে আবার বকা দেবে, দুজনে আসি। তো ওর আপু বলে না, আজকে কিছু বলবে না, যেহেতু ছুটির সময় কিছু বলবে না, আমরা ঘুমায় পড়ি। তো বলছে না, তোমার সামনে পরীক্ষা, পড়তে হবে। তো বলছে আমি চা বানাই, তুমিও খাও। তো বলছে না, আমি চা খাবো না, আমি ঘুমায় যাবো। তো বলছে আচ্ছা তাহলে আমি চা খাই। তো চা বানাতে গেছে। তো চাটা বানানোর সময় হঠাৎ করে জানালা দিয়ে চোখ গেছে নিচে, ওরা 4 তলায় ছিল, নিচে তাকানোর পরে দেখে যে বেশ কয়েকজন মানুষ, মনে হচ্ছে সাদা কোনো কিছু পরে বসতেছে না, যেহেতু অনেক উপরে ছিল, 4 তলা থেকে নিচে, তারপর রাত্রে মানে সাফিসিয়েন্ট লাইটও ছিল না। তো সাদা আচ্ছা বেশ কয়েকজন। তো ভাবে এত রাত্রে এখানে এই সময় মানুষ, ভাবছে আর চা বানাচ্ছে। তো চা বানানোর পরে চা হাতে নিয়ে যখন ও রুমের দিকে তাকায়, তখন ও হয়ে যায়, মানে মনে হচ্ছে রুমের পুরো ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেছে। মানে ওর চেয়ার যেদিকে ছিল, টেবিল যেদিকে ছিল, সব উল্টা দিক, ও উল্টা দিকে। মানে ওর চেনা পরিচিত রুম, যে রুমে ও ঘুমায়, যে রুমে পড়াশোনা করে। তো বিষয়টা অড লাগে। তো অড লাগার পরে একটু ভিতরে ভয় পায়, এখন যেহেতু একা, ওই এত বড় একটা রুম, শুধু 2টা মানুষ। তো ওর আপু বলে যে আমি ঘুমাই পড়লাম, তুই কি ঘুমাবি? ও ভয় বলে যে হ্যাঁ আপু আমিও ঘুমাবো। তখন আর তেমন কিছু বলে না, তো লাইট বন্ধ করে ঘুমায় যায়। তো বলে আমার বেশিক্ষণ ঘুম না, ও যেভাবে আমাকে বলে কিছুক্ষণ ঘুমানোর পরেই দেখে মানে তবলার আওয়াজ। আচ্ছা। তো এত রাত্রে তবলার আওয়াজ কিভাবে? ও তখনও গভীর ঘুম, মানে উঠে দেখে ওর আপুর মানে যে আগের যেমন হয়েছে, মনে হচ্ছে খিচুনি উঠছে, মানে হাত পা বাঁকা হয়ে যাচ্ছে এবং মুখ দিয়ে তবলার আওয়াজ হচ্ছে আপুর। মানে ও প্রচন্ড ভয় পায় যে কি ব্যাপারে এমন করছে কেন। তো দৌড় দিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে পানি টানি নিয়ে এসে মাথায় পানি ঢালে, মুখে চোখে পানি দেওয়ার পরে একটু স্বাভাবিক করার পরে মানে কিছুক্ষণ সময় যায়, কথাবার্তা বলে ওর আপুকে একটু স্বাভাবিক করে। এই সমস্যাটা আগে থেকেই ছিল। তোর মনে তখন থেকেই ভয় হয়, আর ঘুম আসে না, মনে হচ্ছে কাঁথা গায়ে দিয়ে ওর ভয়টা যাচ্ছে না, ঘুমও আসছে না, মানে ভয়ের রাত গভীর হয়, যেটা আমরা বলি। তো ভালো বলেছেন। হ্যাঁ, তো ও ঘুমিয়ে গেছে। এরকম চিন্তা করতে করতে এক সময় হয়তো তোমরা ঘুমিয়ে গেছে। তো ঘুমানোর পরে ওকে ঘুমানোর সময় লাইট বন্ধ করে ঘুমিয়েছে। তো ও মনে হচ্ছে মানে আবছা ঘুম আসছে, গভীর আবছা মনে হচ্ছে রুমের লাইট জ্বালানো, খুব ঠান্ডা রুমের মধ্যে, যদিও আমরা জানি যে ওই সময় তেমন একটা ঠান্ডা পড়ে না। তো যাই হোক, ও মানে খুব ঘুম, তাকাতেও যাচ্ছে না। তো মনে হচ্ছে মুখের উপর কোনো কিছু আছে। তো কি আছে, চোখে হালকা একটু মানে করে আবছা হয়ে দেখে যে ওর সেই আপু ওর মুখের সামনে একদম মুখ লাগে মানে বসে আছে, একদম মুখ বরাবর, এবং চোখ দুটো বড় বড়, এবং হাসছে, গাল দুটো যতটুকু স্ট্রেস করে, আমরা যেমন জোকারকে দেখি, একদম গাল দুটাকে স্ট্রেস করে আছে। ওর আপুকে একটা ধাক্কা দেয়, একটা চিৎকার দেয়, এবং চিৎকার দিয়ে এক দৌড়
যেহেতু ওটা গণরুম ছিল, পাশেও গণরুম, বিশাল বিশাল রুম থেকে বড় লম্বা করিডোর, ও করিডোর দিয়ে দৌড় দেয়, কিন্তু ওর ভিতর যে মানে ভয়টা, ওই ভয়ের জন্য আর দৌড় দিতে পারছে না। তো ওর সম্মোহনটা ভাঙে একটা কথা শুনে, মানে একটা রুমের পাশ দিয়ে যাচ্ছে, মানে হালকা হালকা দেখে যে যত গ্লাস দিয়ে দেখে লাইট জ্বালানো, তো মানে করুণ সুরে বলছে, আপু আমাকে নিয়ে যাও, আপু আমাকে নিয়ে যাও, এরকম করে মানে স্পষ্ট, মানে অল্প স্বরে। ও তো ভাবছে আমার সাথে যেমন হচ্ছে এই রুমে হয়তো একজন দুজন আছে, ওদের সাথে হচ্ছে। তো ও গ্লাসটা খুলে, তো আসলে গ্লাসটা খুলে যে মানে দেখার জন্য, যেটা দেখছে সেটা দেখার জন্য প্রস্তুত ছিল না। এটা দেখার পর থেকে ওর মাইগ্রেনের সমস্যা, এখনো সমস্যা আছে। আচ্ছা, ও দেখে একটা মেয়ে মানে পুরা ঝুলছে, যেহেতু ওদের মানে মেয়েদের হোস্টেলে মানে সিলিং ফ্যান অ্যালাউড না, তারপরেও মনে হচ্ছে উপরে ঝুলছে, এবং ও জানে ওখানে সিলিং ফ্যান নাইও, এবং মনে হচ্ছে আমরা জানি যে ঝুলে থাকে একটা মানে মিনিমাম ডিস্টেন্স থাকে দড়ির, মনে হচ্ছে একদম দেয়ালের সাথে গলাটা আটকে আছে। তো ও এটা দেখে তাও বলে যে আমি যদি সেন্সলেস হই আমি বেঁচে যাই, মানে যে দৃশ্যগুলো দেখছি আমি দেখার জন্য প্রস্তুত না। তো হঠাৎ করে ও বলে যে আমার মানে ঠিক কোমর বরাবর একটা ধাক্কা আসে। তো কিসের ধাক্কা? ও দেখে একটা ট্রেসার, মানে লাশ যে ট্রেসার নেই সেই ট্রেসার, অন্য কিছু না। ওর মানে মনে হচ্ছে ওর লাশটাই ও দেখছে ওর সামনে, একদম নিজের চোখের সামনে নিজের দেখতে পাচ্ছি চোখের সেটা। সামনে। এবং আচ্ছা। বলে যে সদরে একটা ধাক্কা খাইছে কোমরে। ওটা দেখে আর ওর কোনো সেন্স নেই, ও মানে একদম সেন্সলেস। তারপরের দিন ওর জ্ঞান ফেরে, এবং জ্ঞান ফেরার পরেও তারপর থেকে ওর মাইগ্রেনের সমস্যা এবং প্রচুর সমস্যা, এবং ও আমার নিজের কাছে এবং নিজে এটা শেয়ার করেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সালটা ছিল 1976 সাল। আমি বর্ধমানে আমার কলেজ লাইফে কিছু বন্ধু বান্ধবের সঙ্গে সিনেমা দেখতে গিয়ে নাইট শো সিনেমা দেখলাম তাদের সঙ্গে। দেখার পর আমার ইচ্ছাই ছিল যে আমি আমার বর্ধমানে শহরে আমার কোনো একটা আত্মীয়র বাড়িতে গিয়ে থেকে যাব। সকালে আমি আবার যথারীতি ট্রেন ধরে আমার গলসি আমি আমার বাড়ি ফিরে আসবো। কিন্তু বিশ্বাস করুন আসলে ভাই, ভাগ্যচক্রে সেদিন কি হলো, আমার এক বন্ধু বিজয় বর্মন, তার সঙ্গে আমি যখন সিনেমা দেখে আমার আত্মীয় বাড়ি যাচ্ছি সেই রাস্তায় তার সঙ্গে আমার দেখা। এই কোথায় যাচ্ছিস? আমি বললাম তো আমি আমার আত্মীয় বাড়ি যাবো। আর তুই রাতে থাকবো ওখানে? তুই কি কোথায় যাচ্ছিস? বিজয় বলে আমার তো নাইট ডিউটি আছে। তো বিজয় ছিল রেলের গার্ড, মালগাড়ির গার্ড। ওর বেশিরভাগ গাড়ি বর্ধমান স্টেশন থেকে নিয়ে অন্ডাল এবং আসানসোল থেকেই যেতে হতো। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই আজকে কোন দিকে যাবি? বলে আমি তো তোদের ওদিকে যাবো। তখনই আমার মনের মধ্যে একটা উৎসাহ জাগলো যে কখনো তো আমরা মালগাড়িতে এভাবে যাইনি, যেটুকু যাতায়াত করেছি সবটাই ট্রেনে, প্যাসেঞ্জার ট্রেনে। তো এই গুডসে চাপার জন্য, গুডস ট্রেনে চাপার জন্য আমি বিজয়কে বললাম, বিজয় আমি যদি তোর সঙ্গে যাই, তো চল বন্ধু আমার সঙ্গে চল, আমি তো ওইদিকে যাবো। খুব ভালো লাগলো বুঝলি। বিশ্বাস করুন রাহুল ভাই, সেদিনের সেই একটা রোমাঞ্চকর ঘটনা, আর আমি বিশেষ করে এই মালগাড়িতে চাপতে পারবো বিজয়ের সঙ্গে, খুব ভালো লাগলো। ওর সঙ্গে চলে এলাম। আসার পরে বর্ধমান স্টেশনের ক্যান্টিনে রাতে কিছু রুটি এবং তরকারি খেয়ে নিয়ে ও একটু টিফিন করলো। ওর যে রানিং গার্ডসের কোয়ার্টার, রানিং রুম, সেখানে গিয়ে দুজনে থাকার পরে ওর খবর হলো গাড়ি এবার ও পাচ্ছে, মালগাড়িতে যাচ্ছে, পাবে যে গাড়িটা ও ধরবে সেটা দাঁড়িয়ে আছে গুড সেটের ভিতরে। তো বর্ধমান মূল স্টেশন থেকে ওটা হাওড়া যেতে গাংপুর আর এর মাঝে যে সাইড লাইন আছে সেই সাইড লাইনে ঘুরছে গাড়িটা ঢুকে আছে। ড্রাইভার চলে গেল, আমি বিজয়ের সঙ্গে আর যাচ্ছি। বিজয়ের এটা ব্যাগপত্র নিয়ে আমরা দুজনে হাঁটতে হাঁটতে হাঁটতে, ওর হাতে একটা বড় টর্চ আছে যেটা রেলের ব্যবহৃত হয়, 5 বড় ফোকাস টর্চ, সেটাকে নিয়ে যাচ্ছি দুজনে খুব মস্তিষ্কে গল্প করতে করতে। আমি বলছি এত বড় গাড়ি, তোর কম্পার্টমেন্টটা কোনখানে? বলে পিছনে তো হবেই, চল না আরো পিছনে, আরো পিছনে। তো বিশ্বাস করুন, যখন 10টা থেকে 15টা বগি পার হবার পরে খুব ঘন অন্ধকার, সময়টা তখন রাত্রি 12টা 5, সেই সময় আমরা বর্ধমান স্টেশন থেকে পূর্ব দিকে হাওড়া দিকে যাবার পথে আমরা আগিয়ে যাচ্ছি। যখন আমরা ওর সঙ্গে আমি রাস্তা হাঁটছি, ওর গার্ডের কম্পার্টমেন্টে যাবো বলে, আমি গল্প করতে করতে ওকে বলছি যে বিজয়, তুই যে নাইটে সমস্ত কিছু যাস বা তোর নাইট শিফটে ডিউটি করে, বলছে হ্যাঁ। আর তোর জীবনে কি সেরকম কোনো অলৌকিক ঘটনা বা কোনো কিছু দেখেছিস? বলছে হ্যাঁ বন্ধু, আমার জীবনে অনেক অনেক অলৌকিক ঘটনা আমি দেখেছি, যেটা তুই শুনলে সত্যি একটা ভয়ের ব্যাপার হবে বা একটা মন অন্যরকম কিছু দাঁড়াবে। হ্যাঁ, তো আমি তো ভালোভাবে চল যাই, যে তোর গার্ডের কম্পার্টমেন্টে ওঠার পরে দুজনে মিলে বসে বেশ সুন্দর করে গল্প করবো এবং জানবো বিষয়টা। মানে ঠিক আছে, এই বলতে বলতে কম্পার্টমেন্টে চাপলাম। গাড়িটা মিনিট 5-6 পরে ছাড়লো, বুঝটা
ছাড়ার পরে গাড়ি বর্ধমান স্টেশন পার হয়ে টোটাল আসানসোল দিকে যাচ্ছে। তো গাড়ি যেতে যেতে খানা জংশন এবং গলসির মাঝে একটা নির্জন জায়গায় গাড়িটা থেমে গেল। তো ও ভিতরে বসে ওর নিজের কাজটা করছে, পেন পেপার যেটুকু করার দরকার সেটুকু সারছে। আমি উৎসাহ ভরে আগ্রহের সঙ্গে কেমন লাগে বাইরে বেশ এটা আকাশটা দেখার জন্য আমি ওর গাড়ির কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে যে করিডোরের মতো জায়গাটা করা আছে বড় তাতালের মতো, আমি সেই জায়গায় দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে আমার জীবনে একটা চরম জিনিস আমি সেদিন দেখতে পেলাম। রাসেল ভাই, কখনো আমি ভাবতে পারিনি যে আমার জীবনে আমি এই ঘটনা আমি কখনো দেখব। আমি দেখছি কি একটা মরা মাথার মতো লাফাচ্ছে, মনে হচ্ছে যেন এখনই এটা এই গাড়িতে, এই বিজয়ের মাল গাড়িটাতে তার দেহটা দুফাক হয়ে গেছে। তো মাথাটা যখন লাফাচ্ছে, তো আমি নিজেকে তখন ঠিক না রাখতে পেরে আমি ওইখান থেকে গাড়ির বিজয়ের কম্পার্টমেন্টের দিকে যেই ধাওয়া করব, ছুটে আমি তার ওই রুমটার ভিতরে ঢুকবো, ঠিক তখনই দেখতে পাচ্ছি, আমি তাকিয়ে দেখছি মাথাটা নেই, কিন্তু একটা মহিলা, নিচে অংশটা কিচ্ছু নেই, শুধু একটা কাপড় দুলছে, আর সেই মাথাতে এক রাশ চুল নিয়ে শুধু কাঁদছে। কান্নার শব্দটা আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, কাঁদছে। তো আমি ছুটে বিজয়ের কাছকে চলে এলাম। কি হলো রে, তুই এভাবে ছুটে চলে এলি আমার কাছকে? আমি দেখ কি যেন একটা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছিস? আমি দেখতে পেলাম যে একটা মাথা যেন লাইনটার উপরে, রেল লাইনের উপরে লাফাচ্ছে। তারপরে দেখতে পেলাম যে আরেকটা মেয়ে ছেলে, তার নিচে অংশে কাপড়টা শুধু দুলছে, তার পা থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না, এক রাশ চুল সেই মাথাটার মধ্যে, আর সে মেয়েটা কাঁদছে। বলছে আয় বস, আমার কাছে বস। বসলাম, তার বোতল থেকে জল বার করে আমাকে দিল, আমি দুঢোক খেলাম, কিন্তু বারবার তাকিয়ে আছি সে বাইরের দৃশ্যটা দিকে, আর ভাবছি কি দেখলাম। তখন বিজয় আমাকে বললো, তুই কি দেখেছিস বল? আমি এই জিনিস আমি নিজের চোখে দেখলাম। বলছে হ্যাঁ দেখা যায়, সত্যি দেখা যায়, যারা অপঘাতে এইভাবে বা রেলে কাটা যায় বা আত্মহত্যা করে, সেই রকম একটা কিছু। তো জানি না এর মধ্যে সত্যতা আছে কিনা, এই শতাত্মা কুয়াত্মা যেগুলো সাধারণত পৃথিবীর বুকে চালু আছে, প্রচলিত কথা, ভূত প্রেত জিন, তার মধ্যে কোনো মিল পাই কিনা। গাড়ি ছেড়ে দিল, আস্তে আস্তে গাড়িটা আমার বলছে স্টেশনের কাছে এলো। আমি ওকে বললাম, বন্ধু আমাকে যে জায়গায় তুই নামাবি সেটা আমার যেন লেভেল ক্রসিং এর উপরে থাকে। তো গাড়িটা আগিয়ে গেল, ও ব্যাকম করে গাড়িটাকে স্লো করে দিল। আমি নামলাম, নামার পর ও টর্চটা দেখালো, বলে দেখ তুই কি তোর রাস্তাটা পেয়েছিস? আমি বললাম হ্যাঁ বন্ধু, আমি আমার রাস্তা পেয়েছি, তুই তোর জায়গায় চলে যা। আমি ওইখান থেকে ঊর্ধ্বশ্বাসে ওই মিডনাইটে, রাত্রি তখন প্রায় 1:45 হবে, আমি তখন ছুটতে আমি আমার বাড়ি পৌঁছে গেলাম। এবং এই ছুটতে গিয়ে আমাদের তখন গ্রামের রাস্তা খুব খানাখন্দে ভর্তি, তো কতবার যে আছাড় খেয়েছি, আর ওই দৃশ্য মনে করতে ঘরে এসে পৌঁছেছি। আমার জীবনে একটা চরম অনুভূতি, চরম পাওনা, চরম দৃশ্য। এই ছিল আমার জীবনের চরম একটা ঘটনা। ভালো থাকবেন রাসেল ভাই, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার জীবনের একটা ঘটনা আমি এখানে শেষ করলাম। উনি পেশায় একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। ওনার বাবা ছিলেন লোকমান ডাক্তার, মানে তিনিও একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। আলামিন ডাক্তারের বয়স ছিল 27 থেকে 28 বছরের মতো। শালনাবাড়ি ইউনিয়নেই আলামিন ডাক্তারের দোকান ছিল। মানুষ যখন তাদের বাড়িতে ডাক্তার রোগী দেখার জন্য সেখানেও যেত, এবং বাজারে যে দোকান থাকতো, যে চেম্বার ছিল, সেখানে রোগী আসতো। এইভাবেই আলামিন ডাক্তারের সময় কেটে যাচ্ছিল। কোনো এক বিকেলে আলামিন ডাক্তার অলসভাবে বসেছিল, কোনো রোগী ছিল না। তখন হঠাৎ একটি সুন্দরী মেয়ে আসে, যে কিছু সমস্যার কথা বলে। আলামিন ডাক্তার সমস্যাগুলি শুনে ওষুধ দিয়ে দেয় এবং 7 দিন পরে আবার আসতে পারে। মেয়েটি 7 দিন পরে আবার আসে এবং সে জানায় এই ওষুধগুলি খেয়ে সে সুস্থ হয়ে গেছে। সে আলামিন ডাক্তারকে ধন্যবাদ। এরপরেও ওই মেয়েটি মাঝে মাঝে আলামিন ডাক্তারের কাছে আসতো। মেয়েটি যখন আসতো, সেই সময়টি ছিল পরন্ত বিকেল। সে কখনো সকালে বা দুপুরে আসতো, আর পরন্ত বিকেলে ঠিক তখনই আসতো যখন আলামিন ডাক্তারের চেম্বারে কোনো রুগী থাকতো বা তার আশেপাশে কেউ। আলামিন ডাক্তারের সাথে সে গল্প করতো, কিন্তু তার বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে, এই বিষয়ে সে কিছুই বলতো। তবে তার নাম বলে তার নাম হচ্ছে সাবিনা। এর বাইরে আর কোনো তথ্য আলামিন ডাক্তারকে মেয়েটি দেয়। মেয়েটি মাঝে মাঝে আসতো, কথা বলতো। তার মার্জিত আচরণ, সুন্দর চেহারা, তার হাঁটা চলা, সবকিছু দেখে আলামিন ডাক্তারের মনে ভালোবাসার জন্ম নেয়। মেয়েটিকে সে ভালোবাসত, কিন্তু সহজে সে বলতে পারে। কিন্তু ইশারা ইঙ্গিতে মেয়েটিকে সে বোঝানোর চেষ্টা করে। আলামিন ডাক্তার মেয়েটিকে বিয়ের কথা বলে, কিন্তু মেয়েটি এড়িয়ে যায়। মেয়েটি কথাগুলোর তখন কোনো পাত্তা দেয়।
মেয়েটি যখন কথাগুলো এড়িয়ে যেত তখন আলামিন ডাক্তার মনে কষ্ট পেত যে মেয়েটি কেন বিয়ের কথা বললে বারবার এড়িয়ে যায়, অন্য প্রসঙ্গে চলে যায়, বিয়ের বিষয়ে আর কোনো কথা বলে। একদিন আলামিন ডাক্তার মেয়েটিকে বলে যে আমি তোমাদের বাড়িতে যাচ্ছি। মেয়েটি প্রথমে বলে যে না, আমাদের বাড়িতে যাওয়া যাবে না, আপনি যাবেন না, যাওয়ার দরকার নাই, এই ধরনের কথা বলে। কিন্তু আলামিন ডাক্তার নাছর বান্দা, সে যেতে চায়। মেয়েটি বলে ঠিক আছে, আমি সময় সুযোগ করে একদিন নিয়ে যাব। ঠিক একই রকম ভাবে কোনো এক বিকেলে মেয়েটি আসে। এবার সে সুন্দর একটি শাড়ি পরে এসেছে। শাড়িতে মেয়েটিকে আরো সুন্দর লাগছিল। সাধারণত মেয়েটি যখন আসতো তখন 3 পিস বা সালোয়ার কামিজ এই ধরনের ড্রেস পরে আসতো। ওই দিন আসে এবং আলাপচারিতায় মেয়েটি আলামিন ডাক্তারকে বলে, আপনি আমাদের বাড়িতে যেতে চেয়েছিলেন, যাবেন আজকে? আলামিন ডাক্তার সাথে সাথে রাজি হয়েছে, বলে হ্যাঁ অবশ্যই যাব, কিন্তু এখন তো পরন্ত বিকেল, এখন গিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে না তো? মেয়েটি বলে না, কোনো সমস্যা, আপনি ফিরতে পারেন, আমি ব্যবস্থা করি। মেয়েটি আলামিন ডাক্তারকে সাথে নিয়ে বের হয়েছে। শালনগর ইউনিয়ন থেকে বেশ দূরে একটি ঘাট রয়েছে, তার নাম হচ্ছে বানাঘাট। এই বানাঘাট পার হয়ে আলফাডাঙ্গার পানাইল গ্রামে তারা যায়। কিন্তু আলফাডাঙ্গার পানাইল গ্রামে যে যাচ্ছে, এই পানাইল গ্রামের নাম আলামিন ডাক্তার জানত। এবং অ্যাকচুয়ালি যে সে আসলে কোথায় যাচ্ছে এটাও ওই মেয়েটি বলে। মেয়েটি যখন তাকে নিয়ে বের হয়, বের হওয়ার পর প্রথমে একটি গ্রাম পায়, সেই গ্রামের নাম হচ্ছে ভেন্নাতলা বাজার। এই ভেন্নাতলা বাজারের থেকে একটি ভ্যান নিয়ে আগাতে থাকে। আসলে ওই ভেন্নাতলা বাজারটা কিন্তু ওই নদী পার হয়ে, সেখান থেকে ভ্যানে করে যেতে থাকে। যেতে 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 একটি বাগানের কাছে এসে, এখানে একটা বিষয় বলে রাখা হবে। ভেন্নাতলা বাজারে যখন আলামিন ডাক্তার ও সাবিনা নামের ওই মেয়েটি আসে, আসার পরে দেখে যে একটি ভ্যান দাঁড়িয়ে আছে। ভ্যানকে ওই সাবিনা নামের ওই মেয়েটি বলে, এই ভ্যান যাবেন? ভ্যানে থাকা যে চালকটি ছিল বলে হ্যাঁ যাব, আর কোনো কথা বলে। দুজন উঠে বসে ভ্যান চলতে, এবং ভ্যানের গতি স্বাভাবিক ভ্যানের যে গতি থাকে, পা চালিত ভ্যান, অনেক অনেক বেশি গতি ছিল। এবং ভ্যানালাও কিছু বলে না, সাবিনা নামের ওই মেয়েটিও কিছু, দুজনই চুপ, কিন্তু ভ্যানালা কিন্তু তার মতো করে ভ্যান চালিয়ে যাচ্ছে। চালাতে চালাতে একটি বাগানের পাশে এসে ভ্যান, আলামিন কিন্তু জানছিল না যে এটি আসলে কোন গ্রাম। দুই গ্রামটি ছিল আলফাডাঙ্গার পানাইল। যাই হোক, বাগানের কাছে এসে ভ্যানটি থামে। বাগান থেকে বেশ কিছুটা দূরে আরেকটি ছোট্ট বাজার রয়েছে, 3-4টা দোকান রয়েছে। ওই বাজারটা পার হয়ে তার আসে। তো ভ্যান থেকে নেমে আলামিন ডাক্তার এবং সাবিনা নামের মেয়েটি হাঁটতে বাগানে, অন্ধকার বাগান, কোনো আলো তেমন নেই, চাঁদের আলোতে যতটুকু দেখছে। তখন আলামিন ডাক্তার ওই সাবিনা নামের ওই মেয়েটিকে বলে, তুমি প্রতিদিন এই বাগান পার হয়ে আসো, আবার যাও, মাত্র যেতে যেতে বিকালে যখন আমার কাছে আসো, আবার যখন যাও তখন সন্ধ্যা হয়ে যায়, এরকম তোমার একা একাই বাগান পার হয়ে যেতে ভয় লাগে না? তখন মেয়েটি বলে না, আমার ভয় লাগে, আমি সবসময় আসা যাওয়া করি তো, এই জন্য রাস্তাঘাট আমার চেনা, এই জন্য আমার ভয় লাগে। আলামিন ডাক্তার বলে, তবুও রাতের বেলা একটা মেয়ের চলাফেরা হয়তো লাগার কথা। তখন মেয়েটি বলে, আমি এই এলাকারই মেয়ে, আমাকে সবাই চেনে, আমি কাউকে ভয় করি, আর কেউ আমাকে কিছু বলবেও। যাই হোক, আলামিন ডাক্তার এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বাড়ায়। হাঁটতে হাঁটতে বাগানের ঠিক ওই পাশে তারা চলে যায়, মানে উল্টো পাশে চলে যায়। উল্টো পাশে গিয়ে আলামিন ডাক্তার দুটি ঘর, একটি টিনের ঘর আর একটি শনের। আমরা গ্রামে কিন্তু শনের ঘরগুলো আমরা দেখছি। তো টিনের ঘরে 3জন মানুষ আছে, 2জন বয়স্ক মানুষ আর একটি ছোট ছেলে। তখন ওই মেয়েটি পরিচয় করিয়ে দেয়, এটি আমার মা, এটি আমার বাবা, এটি ছোট। আলামিন ডাক্তার অদ্ভুত হয়ে দেখে এই 3জনের চেহারাই অনেক সুন্দর। তাদের 2জনের, বিশেষ করে মেয়েটির মা বাবা বয়স হয়ে গেল, তাদের চেহারা অনেক সুন্দর লাগছিল। আলামিন ডাক্তার বেশ অবাক, তবে এটি সে একদম স্বাভাবিকভাবেই নিয়েছে। যেহেতু বাড়িতে গেস্ট এসেছে, গেস্টকে আপ্যায়ন করে তার সাধ্য। আলামিন ডাক্তার খাওয়া দাওয়া করে, ওই মেয়েটির মা বাবার সাথে কথা বলে, তার ভাইয়ের সাথেও কথা, তার ভাইটি তখন লেখাপড়া করছে। একদম স্বাভাবিকভাবে সবকিছু চলছে। খাওয়া দাওয়া শেষে মেয়েটি বলে, চলুন আপনাকে এগিয়ে দিচ্ছি। আলামিন ডাক্তার বলে, না আমি একাই যেতে পারবো, তোমাকে আর কষ্ট করে এই বাগানের মধ্যে দিয়ে আসতে হবে। মেয়েটি বলল, না কোনো সমস্যা নেই, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। মেয়েটি বাগান পার করে দিয়ে আলামিন ডাক্তারকে এগিয়ে দেয়। আলামিন ডাক্তার খেয়াল করে দূরে যে ছোট্ট একটি দোকান দেখা যাচ্ছে, সেখানে সেই ভ্যান চালকটি, যেই ভ্যান চালকটা তাদেরকে এখানে নিয়ে এসেছিল, সে সেখানে বসে আছে। এবং সেই ভ্যান চালকের সাথে আরো কয়েকটি ভ্যানও রয়েছে, সেখানে সেই ভ্যানগুলো তো চালক আছে। সে কাছে যাচ্ছিল, অদ্ভুত ব্যাপার খেয়াল করছিল, যে ভ্যানটিতে আলামিন ডাক্তার এবং ওই মেয়েটি এসেছিল, ওই ভ্যানের চালক অন্য কোনো ভ্যান চালকের সাথে কোনো কথা বলছে। মেয়েটি কিছুটা পথ পাড়ি দিয়ে আলামিন ডাক্তারকে বিদায় দিয়ে চলেছে। আলামিন ডাক্তার সেই ভ্যানের কাছে গিয়ে বলে,
আপনি যাবেন? ভ্যানওয়ালা বলে হ্যাঁ যাবেন, ওঠেন। আলম ডাক্তার ভ্যানে উঠে বসে। ভ্যান চলতে ঠিক একই রকম ভাবে পা চালিত স্বাভাবিক ভ্যানের যে গতি থাকে সেই গতি থেকেও অনেক বেশি গতি ছিল ভ্যান। অল্প সময়ের মধ্যে ওই ভ্যান্নাতলা বাজার থেকে বেরিঘাট নামক আরেকটা জায়গা আছে, সেটা পাড়ি দিয়ে বানাঘাটের কাছে নিয়ে এসে ওই ভ্যানওয়ালা বিদায়। ভ্যানওয়ালাকে তিনি টাকা দিতে চাইলেও ভ্যানওয়ালা টাকা দিতে রাখে। এর মধ্যে আলামিন ডাক্তার হিসাব করে যে বানাঘাট থেকে বেরিঘাটের যে দূরত্ব, এই দূরত্বটা 4 থেকে 5 কিলোমিটার, এবং ওই ভ্যান্নাতলা বাজারের দূরত্বও ওই বেরিঘাট থেকেও আরো অনেক দূর, কিন্তু ঠিক কতটুকু দূর এটি সে বলতে পারছে না। এবং আলামিন ডাক্তার যখন ফিরে আসছে তখন ঘড়িতে যে কয়টা বাজে এটিও তিনি বুঝতে পারছিলেন, কারণ তার হাতে কোনো ঘড়ি ছিল। যাই হোক, আলামিন ডাক্তার চলে আসে বাড়িতে। বাড়িতে এসে এই প্রথম আলামিন ডাক্তার ওই মেয়ে সম্পর্কে কাউকে কিছু বলে। এতদিন আলামিন ডাক্তার ওই মেয়ে সম্পর্কে কাউকে কিছু বলে। সর্বপ্রথম যাদেরকে বলে তারা আলামিন ডাক্তারের মা। তার মা বাবাকে বলে যে আমি একটা মেয়েকে পছন্দ করেছি, ওই মেয়েটির দেখতে এমন, তার বাড়ি এইদিকে, তোমরা আমার সাথে ওই মেয়েটিকে দেখতে যাবা। মেয়েটির মা বাবার সাথে কথা বলে। তো ছেলের আসলে বিয়ের বয়স হয়ে গিয়েছিল, তারপর ছেলে যেহেতু একটা মেয়ে পছন্দ করেছে, মা বাবা রাজি হয়েছে। এখন আলামিন ডাক্তারের দায়িত্ব ছিল ওই মেয়েটিকে বলে একটা তারিখ ফিক্স করা, যেই তারিখে আলামিন ডাক্তারের মা বাবা তাদের বাড়িতে যাবে। আলামিন ডাক্তার অপেক্ষা করছিল কবে ওই মেয়েটি আসে। মেয়েটি তো প্রতিদিন আসতো, মাঝে মাঝে আসতো। তো এই যে মাঝে মাঝে আসা, কথা বলা, এর মধ্যে দিয়ে কিন্তু 2-3 বছর কেটে গেছে। আলামিন ডাক্তারের বয়স 30+ হয়ে গেছে। তো মেয়েটি আসে একদিন ঠিক একই রকম ভাবে পড়া। মেয়েটি আসার পরে আলামিন ডাক্তার বলে যে আমার মা বাবা এবং আমি তোমাদের বাড়িতে যেতে চাই, আমার মা বাবা তোমার মা বাবার সাথে কথা বলবে। মেয়েটি হঠাৎ রেগেছে এবং বলে না, এখনো সময় হয়, সময় হলে আমি জানাবো, আর আমার বাড়িতে আপনার মা বাবার যাওয়ার প্রয়োজন। আলামিন ডাক্তার বলে যে না, আমি অত কথা বুঝি না, আসছে শুক্রবার, আমি অবশ্যই আমার মা বাবাকে নিয়ে তোমাদের বাড়িতে যাবো। মেয়েটি বলে না, আপনি যাবেন না। কিন্তু আলামিন ডাক্তার বলে যাব, তোমরা রেডি থেকো, আমরা যাবো। মেয়েটির সাথে কথা কাটি হয়। মেয়েটি মন খারাপ করে আলামিন ডাক্তার চেম্বার থেকে বের হয়। আলামিন ডাক্তার দূর থেকেও বলে যতই রাগারাগি করো, শুক্রবার কিন্তু আমি আমার মা বাবাকে নিয়ে যাচ্ছি। এটি আবারও ইশারা করে না, কিন্তু আলামিন ডাক্তার ওই দিন শুক্রবার দুপুরের পরে যাওয়ার কথা থাকলেও আলামিন ডাক্তারের কোনো একটা রুগী দেখতে অন্য গ্রামের একটা বাড়িতে যাওয়ার কারণে আলামিন ডাক্তার দেরি হয়েছে। বিকালের দিকে রওনা। একই রকম ভাবে বানাঘাট পার হয়ে তারা যখন একটা ভ্যানের কাছে জিজ্ঞেস করে যে আমরা ভ্যান্নাতলা বাজারের পাশে যে বাগান রয়েছে ওই বাগানের ওখানে যাব, তখন বলে যে ওইখানে তো আনাইল গ্রাম, কিন্তু ওইখানে তো ভ্যান যায় না। তখন আলামিন ডাক্তার অবাক হয়, কি বলেন আনাইল গ্রামে ভ্যান যায় না? আমি নিজে গেছি সেখানে। ভ্যানওয়ালা বলে যে না না, ওখানে তো ভ্যান যায় না, কারণ ওটা অনেক দূর, ভ্যানে যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তখন আলামিন ডাক্তার বলে তা লাগো, আপনার যত টাকা লাগে আমি দেবো, আপনার যতটুকু সম্মানী পারিশ্রমিক দেওয়ার দরকার আমি দেবো, আমাকে নিয়ে যাবো, আমি রিজার্ভ নিচ্ছি, আবার আমরা ফিরে আসবো। ভ্যানওয়ালা দেখে যে 3 জন লোক আর ভালোই টাকা পয়সা পাওয়া যাবে, নিয়েছে। ভ্যানওয়ালা আলামিন ডাক্তার ও তার মা বাবাকে নিয়ে যাত্রা শুরু। সেই পানাইল গ্রামে, নড়াইল জেলা কিন্তু নদী পার হয়ে এসেছে, কিন্তু ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে তারা যাচ্ছে। আসলে আলামিন ডাক্তার মানে পানাইল গ্রামের নাম প্রথমে জানতো না, পরবর্তীতে সে জানতো। যাই হোক, যাচ্ছে। একটা জায়গায় এসে আলামিন ডাক্তারকে ওই ভ্যানওয়ালা বলে আপনি এই বাগানের কথাই বলছিলেন? আলামিন ডাক্তার বলে হ্যাঁ, আমি তো এদিক দিয়ে আসছিলাম, সবই চিনতে পারছি, এই তো সেই বাগান। এখানে দাঁড়ান, আমরা আসছি, ঘন্টা 2 সময় লাগবে, আপনি চলে যান। ভ্যানওয়ালা ওইখানে ওয়েট। আলামিন ডাক্তার তার মা বাবাকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে এগোতে। তখন কিন্তু রাত হয়ে গেছে, টর্চ লাইট ছিল, তারা যাচ্ছে। জঙ্গল পার হয়ে আলামিন ডাক্তার এমন একটি দৃশ্য দেখে, এটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল। সে কিন্তু কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখে, একদম স্বাভাবিক বাস্তব একটা দৃশ্য দেখছে। কি সে দৃশ্য? সে দেখেছিল যে সে যেখানে দাঁড়িয়ে আছে এখানে কোনো ঘর বাড়ি। শুধু তাই নয়, তার চোখ যতদূর যাচ্ছে, সামনে ডানে বায়ে, সেখানে কোনো। আলামিন ডাক্তারকে তার মা বাবা বলে বাবা তুমি মনে হয় ভুল করে অন্য জায়গায় চলে এসেছো। আলামিন ডাক্তার বলে না, আমি এই পথ দিয়ে এসেছি। সে খুব কনফিডেন্ট ছিল যে সে এই পথ দিয়ে এসেছে, তারপরেও ভুল হতেই পারে মানুষের। আলামিন ডাক্তার এবং তার মা বাবা আশেপাশের বেশ কিছু দূর পথ হাঁটে, তারা বুঝতে পারে এখানে আসলেই কোনো, এবং ওই বাগানের ওই পাশে একটি চর রয়েছে, চরের ওই পাশে নদী রয়েছে। আলামিন ডাক্তার মন খারাপ করে ফিরে আসে। ফিরে আসার পরে ওই ভ্যান চালককে জিজ্ঞেস করে আচ্ছা এখানে তো এরকম বাড়িঘর ছিল। তখন ওই ভ্যান চালক বলে না না, এখানে তো কোনো ঘর বাড়ি ছিল না, আমার জানা মতো এখানে কোনো ঘর বাড়ি নাই, বহুদিন ধরে এখানে কোনো ঘর বাড়ি। তখন
তখন আলামিন ডাক্তার এবং তার মা বাবা মন খারাপ করে আবার ভ্যানে উঠে ওই ভেন্নাতলা বাজারে একটা চলে আসে। আসার পরে সেখানে মানুষদেরকে বলে যে আমরা তো এখানে এসেছিলাম, ওই বাগানের ওই পাশে তো ঘরবাড়ি আছে, তো আমরা তো একটা বিয়ের কথা নিয়ে এসেছিলাম, তো ওইখানে আসলে আমরা তো কোনো ঘরবাড়ি দেখি। স্থানীয় যেখানে ওই লোকজন যারা ওখানে ছিল তারা সবাই বলে না না, ওইখানে তো আসলে কোনো ঘরবাড়ি নেই, ওখানে তো কোনো মানুষ বসবাস করে। কিন্তু ওই গ্রামের একজন প্রবীণ মুরব্বী দোকানে বসে চা খাচ্ছিল। আলামিন ডাক্তারকে এসে বলে, এই ছেলে তুমি আমাকে বিষয়টা খুলে বলো তো। আলামিন ডাক্তার বিষয়টা খুলে বলো। ওই মুরব্বী কিছুক্ষণ চুপ করে থেকে বলে, বাবা আমার মনে হচ্ছে তুমি কোনো একটা ছলনায় পড়ে গেছো, আর তুমি জুনির ছলনায় পড়েছো। তখন আলামিন ডাক্তার বলে, জুনিকে? জুনিকে তো আমি চিনি না, এবং আশেপাশের কিছু লোকজন বলে আসলে তো জুনিকে, জুনির নাম তো আমরা কখনো শুনি। তখন ওই মুরব্বী বলে, এই বাগানের পাশেই একটি বাড়ি ছিল, এই বাড়িটা ছিল জুনিদের বাড়ি। এই ঘটনাটি বহু আগে, আমি এখন যে ঘটনাটি বলছি এটি 1980 থেকে 90 এর মাঝামাঝি, কিন্তু এই সময় থেকেও আরো 50 থেকে 60 বছর আগের ঘটনা ছিল। 1930 থেকে 40 সালের মধ্যবর্তী একটি সময়, ব্রিটিশ পিরিয়ড ছিল ওই সময়। ওই মুরব্বী বলছেন, বাগানের ওই পাশে জুনিদের বাড়ি ছিল না, ছিল এই পাশে, এই রাস্তার উল্টা পাশে, জুনিদের বাড়ির উল্টা পাশে বাগান। এই জুনি মেয়েটি অনেক সুন্দরী ছিল, জুনির মা বাবা ছিল, ওরা খুব গরিব ছিল। জুনির বাবা মানুষের খেতে খামারে কাজ করতো, জুনির মা মানুষের বাড়িতে গিয়ে কিছু ছোটখাটো কাজ টাজ, আর জুনিও কোনো কোনো বাড়িতে গিয়ে টুকটাক কাজ করতো। জুনির একটা ছোট ভাই ছিল, লেখাপড়া স্কুলে ছিল। গ্রামের কিছু বখাটা ছেলেদের উৎপাতে জুনি খুব অতিষ্ঠ। কোনো এক রাতে এই বখাটা ছেলে পেলেদের দ্বারা জুনি মারাত্মক নিগৃহীত হয়। লজ্জায় অপমানে জুনি তার এই বাসার কাছে আম গাছে ডালে সুইসাইড করে। মেয়ের মৃত্যুতে প্রচন্ড শোকে কিছুদিনের মধ্যে জুনির মা বাবা দুজনই মারা যায়। জুনির ছোট ভাই সে শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল, সেও ধুকে ধুকে মারা যায়, কারণ তার এই দুনিয়াতে আপন বলে কেউ ছিল। ওই মুরব্বী আলামিন ডাক্তারকে বলে, তুমি আসলে জুনিরই হয়ে পড়েছ। যাই হোক, আসলে একটি ছলনা ছিল, তোমরা চলে। আলামিন ডাক্তার ওই মুরব্বীর কাছ থেকে এই জুনির গল্প শুনে শুধু আলামিন ডাক্তার নয়, শুধু আলামিন ডাক্তার মা বাবা নয়, স্থানীয় আশেপাশের আরো অনেক মানুষই খুবই অবাক। যাই হোক, আলামিন ডাক্তার বাড়িতে চলে আসে, তার মন টন খুব খারাপ থাকে। ওই রাত্রে আলামিন ডাক্তার সেই সাবিনা নামের মেয়েটিকে স্বপ্নে দেখে সাবিনা নামের ওই মেয়েটি এসেছে। আসার পরে আলামিন ডাক্তার তাকে বলে, তোমার নাম কি জুনি? তখন ওই মেয়েটি বলে, হ্যাঁ আমার নাম জুনি। তখন ওই মেয়েটি বলে, আমি তোকে বারবার বলেছি যে এখনো সময় হয়নি, তারপরও তুই আমার কথা শুনিস না। তুই আমার বিষয়টা তোর মা বাবাকে বলেছিস, এবং এখন ওই বিষয়টি আর অনেক মানুষ জেনে গেছে। এই কাজটি ভালো করিস। তুই তো আমাকে বিয়ে করতে পারবি না, এটা সম্ভব না, তোকে আমি অন্য কোথাও বিয়ে হতে দেব। এই কথা বলার পরে আলামিন ডাক্তারের স্বপ্ন ভেঙেছে। সে মনে করে হয়তো সে দুঃস্বপ্ন দেখছে, কিন্তু সে বুঝতে পারে না তার আসল দুঃস্বপ্নের শুরুটা এখনই। আলামিন ডাক্তার সারাদিন মন টন খারাপ করে থাকতো। জুনির কারণে সে খুব মনে কষ্ট পেয়েছে। সে দোকান, তার যে চেম্বার ছিল শালনগর ইউনিয়নের বাজারে, সেখানে সে খুব একটা বেশি যেত না। কোনো বাড়ি থেকে রুগী ডাক পেলে সে তখনই শুতে যেত, আর অধিকাংশ সময় মন খারাপ করে বাড়িতে বসে। মা বাবা ছেলের এই মন খারাপের কারণ বুঝতে পেরে তারা চিন্তা করলেন যে ছেলেকে বিয়ে দিন। আত্মীয় স্বজনের মাধ্যমে একটি গ্রামের একটি মেয়েকে দেখার জন্য সময় নির্ধারণ করা হয়। আলামিন ডাক্তার, তার মা বাবা এবং আরো কয়েকজন আত্মীয় স্বজন মিলে ওই মেয়েটির বাড়ি। যখন মেয়েটির বাড়ির উঠোনে সবাই বসেছিল, তাদেরকে চা নাস্তা খেতে দেওয়া হয়। কিছু সময় আলাপচারিতার পরে ওই মেয়েটিকে ঘরের ভিতর টিকে নিয়ে আসা। মেয়েটি ঘুমটা দিয়ে বের হয়ে আসে। যখন মেয়েটি ওই আলামিন ডাক্তারের দিকে তাকায়, সে এমন ভাবে তাকায় যে আলামিন ডাক্তার এবং আশেপাশের লোকজন খুব অবাক হয়। মেয়েটি কোনো কথা না বলে লাফ দিয়ে উঠে দাঁড়ায় এবং দৌড়ে ঘরের ভিতর গিয়ে দরজা। মেয়েটির এই আচরণে সবাই অবাক হয়, কি ব্যাপার, এমন করলো কেন মেয়েটি, এমন তো করার কথা না। মেয়েটির মা বাবা মেয়েটির হয়ে সবার কাছে ক্ষমা চায়, হয়তো আমরা বিষয়টা দেখছি যে ও এমন করে চলে গেল। এর কিছুক্ষণ পরে মেয়েটির মা বাবা এসে বলে যে আপনারা চলে যান, আমরা আপনাদের সাথে বিয়েটা দিতে পারবো। তখন বলে, কেন, কি সমস্যা, আমাদের ছেলের কোনো সমস্যা? বলে, না কোনো সমস্যা না, বাট আমরা আপনাদের সাথে আত্মীয়তা করতে পারবো, আমাদেরকে ক্ষমা করবো। কি কারণে মেয়েটি উঠে গেল, কি কারণেই বা বিয়েটা নাকচ হয়ে গেল, কিছুই বুঝতে পারছিল না আলামিন ডাক্তার, তার মা বাবা এবং তারা সেখান থেকে চলে আসে। কিছুদিন পর
আরেকটি মেয়ে দেখতে যায় পাশে। মেয়েটিকে যখন একই রকম ভাবে আলামিন ডাক্তারের সামনে নিয়ে আসা হয়, মেয়েটি চোখ বড় বড় করে আলামিনের ডাক্তার দেখতে থাকে। কে বলে যে এটা কি? তখন আশেপাশের লোকজন বলে যে এটা তো আলামিন ডাক্তার। বলে না, এটা তো একটা মেয়ে মানুষ। সবাই হাসাহাসি শুরু করে, কি বলে জলজন্ত একটা ছেলে শার্ট প্যান্ট পরে বসে আছে, আর এই মেয়ে বলে এটা নাকি মেয়ে মানুষ। তখন বলে না, এটা উনি তো মেয়ে মানুষ, মেয়ে মানুষের সাথে কি মেয়ে মানুষের বিয়ে হয়নি, আমি বিয়ে করবো না, এই বলে সে উঠে চলে যায়। তো মেয়ের এই আচরণে সবাই অবাক হয়, কারণ আসলে তো সেখানে আলামিন ডাক্তার ছিল, কোনো মেয়ে মানুষ ছিল না। মেয়েটি বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এর কিছুদিন পরে আর একটা বাড়িতে আলামিন ডাক্তারকে নিয়ে যাওয়া হয়, সেখানে একটি মেয়ে দেখানোর জন্য। অদ্ভুত ব্যাপার, সেখানেও একই ঘটনা ঘটে এবং সেখানকার মেয়েটি অনেক এগ্রেসিভ ছিল, খুবই বাজে আচরণ করে। এবং সে সবাইকে বলে যে আপনারা মেয়ের সাথে একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এখানে এসেছেন, এটাই ছিল আপনাদের মনে? সবাই বলে কই মেয়ে কই? বলে এই যে আমি দেখতে পাচ্ছি সালোয়ার কামিজ পরা, হাতে চুড়ি, নাকে নাকফুল, কানে কানের দুল পরে বসে আছে, সে সাজুগুজু করে একটা মেয়ে, আপনারা তার সাথে আমাকে বিয়ে দিবেন? মানে সে খুব উত্তেজিত হয়ে যায়। কিন্তু আসলে ঘটনাটা তো এরকম ছিল না। কিন্তু কেন শুধু কনে বেশে ওই মেয়েটি আলামিন ডাক্তারকে একটি মেয়ের স্রোতে দেখছে? আলামিন ডাক্তার এবং তার আত্মীয় স্বজন ওখান থেকে চলে আসে এবং চলে আসার পরে প্রথম যেই মেয়েটিকে দেখানো হয়েছিল, সেই মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করে যে কেন ওই মেয়েটি উঠে চলে গিয়েছে। পরে জানা যায় ওই মেয়েটিও আলামিন ডাক্তারকে একটি মেয়ের স্রোতে দেখছে, যার কারণে ওই মেয়েটি বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এই খবর যখন গ্রামে ছড়িয়ে গেল, গ্রামের লোকজন বলা শুরু করলো যে আলামিন ডাক্তার হিজড়া হয়ে গেছে। সবাই তাকে কটাক্ষ করে, ঠাট্টা তামাশা করে হিজড়া ডাক্তার বলে ডাক শুরু করলো। আলামিন ডাক্তার মনে আরো কষ্ট পেল এবং সবাই বুঝতে পারলো এবং সবাই বলা শুরু করলো যে আলামিন ডাক্তার আর কখনো বিয়ে হবে, ওই জুনিয়রকে আর বিয়ে করতে দেবে। আলামিন ডাক্তার বুঝতে পারলো যে আসলে তার বিয়ে করা সম্ভব। এভাবেই চলে যায় 10 থেকে 15 বছর। আলামিন ডাক্তারেরও বয়স হয়েছে প্রায় 50 ছুঁই ছুঁই। সে কিন্তু বাজারে আর যায় না, বাড়িতেই থাকে, আশেপাশে কিছু রোগী। এর মধ্যে আলামিন ডাক্তারের সাথে আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে। প্রায় 15 বছর পর ঘটে আরেক ঘটনা। 15 বছর পর 2007 সালে এই ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে আলামিন ডাক্তার ওই রাত্রে বাড়িতে ছিল, ওই রাত্রে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ পাশের একটি গ্রাম, সেই গ্রামের নাম ছিল ভুলবাড়ি। এই ভুলবাড়িয়া গ্রাম থেকে একজন অপরিচিত লোক আসে এবং সে পরিচয় দেয়, যায় আমার বাড়ি ভুলবাড়িয়া, আমার মা খুবই অসুস্থ, আপনাকে যেতে হবে। একে তো রাতের বেলা আলামিন ডাক্তার এমনিতেই জুনিভূতের কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল, এই জন্য সে কোথাও বের হতো না। তারপর বৃষ্টি হচ্ছে, আর ভুলবাড়িয়া গ্রামটি তার বাড়ি থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূর। মধ্যে সাইকেল, কাদা পথে সাইকেল নিয়েও যেতে পারবে না, তার কারণে আলামিন ডাক্তার যেতে রাজি হচ্ছিল না। কিন্তু লোকটির পীড়াপিড়িতে এবং আলামিন ডাক্তারের মা বাবা তারা আলামিন ডাক্তারকে বলে যে বাবা তুমি যাও, ডাক্তার যেহেতু হয়েছে মানুষকে সেবা তো করতেই হবে, যেহেতু আলামিন ডাক্তারের বাবাও একজন ডাক্তার ছিল। তো আলামিন ডাক্তার রাজি হয়, পায়ে হেঁটেই যাওয়া শুরু করে। যেতে যেতে যখন ওই গ্রামে চলে আসে, একটি অপরিচিত বাড়িতে এসে থেমে যায়, বলে যে এটাই আমার বাড়ি। আলামিন ডাক্তার খেয়াল করে ওই বাড়িটি আসলে একটি মানে অসমাপ্ত একটি বাড়ি, বিল্ডিং একটা বাড়ি করা হচ্ছে, কিন্তু সেই বাড়িটার কাজ এখনো শেষ হয়। আলামিন ডাক্তার বলে যে এই ঘরে আমার মা থাকে, আপনি যান, ঘরটা অন্ধকার, আমি একটা আলো নিয়ে আসছি। তো আলামিন ডাক্তার যখনই ওই ঘরের কাছে যায়, দেখে ঘরের মধ্যে অনেক আলো। তখন আলামিন ডাক্তার বলে ওই লোকটিকে চিৎকার করে বলে যে আপনি আলো আনার দরকার কি, ঘরের মধ্যেই তো অনেক আলো। আলামিন ডাক্তার ঘরের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ঢুকে আলামিন ডাক্তার যে দৃশ্য দেখতে পায়, যে দৃশ্য দেখার জন্য শুধু আলামিন ডাক্তারকে পৃথিবীর কোনো মানুষই হয়তো প্রস্তুত থাকে। আলামিন ডাক্তার দেখে ঘরের মধ্যে জুনি দাঁড়িয়ে আছে, জুনির সারা শরীর থেকে আলো বের হচ্ছে, ওই আলোতেই ঘর আলোকিত। এই দৃশ্য দেখার সাথে সাথে আলামিন ডাক্তার সেখান থেকে সেন্সলেস হয়ে পড়ছে। এদিকে সারা রাত আলামিন ডাক্তার বাড়িতে ফেরে, তার মা বাবা চিন্তা করে সকাল হলেই ছেলের খোঁজে বের হয়ে যায়। খুঁজতে খুঁজতে ওই ভুলবাড়িয়া গ্রামে মানে ওই বাড়িতে চলে আসে যেখানে আলামিন ডাক্তার পাওয়া যায়। আলামিন ডাক্তার জ্ঞান ফিরে সব ঘটনা খুলে বলে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই ঘটনার পর থেকে আলামিন ডাক্তারের মানসিক বিকৃতি দেখা। অদ্ভুত ব্যাপার হলো আলামিন ডাক্তার সে মেয়েদের জামা কাপড়, শাড়ি, চুড়ি, লিপস্টিক, নেইল পালিশ এই জিনিসগুলো ব্যবহার শুরু করে, মেয়েদের মতো আচরণ শুরু করে। লোকজন যারা দেখে সবাই ঠাট্টা তামাশা করে, এমনিতেই তাকে তাদের হিজড়া ডাক্তার, এখন তো আরো ঠাট্টা তামাশা শুরু। আলামিন ডাক্তারের এরকম পাগলামি যেমন বাড়তে থাকে এবং তার অসুস্থতাও বাড়তে থাকে। তার পাগলামি এমন পর্যায়ে যায় যে তাকে শেকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। আলামিন ডাক্তার অল্প কিছুদিনের মধ্যেই মারা যায়। একজন ডাক্তারের জীবনের করুণ সমাপ্তি।
প্রিয় লিসেনার্স, সেখানে একটি বিষয় এটি হচ্ছে এই গল্পটি আমাকে যে দিয়েছে তার নামও আলাম এবং তার বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়ায়। তার গল্প ইতিমধ্যে আমি অনেকগুলো বলেছি, আপনারা শুনেছেন। আলামিন যার কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছে তার নাম হচ্ছে ফুল মিয়া। আর ফুল মিয়া হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তির ভ্যানে আলামিন এবং তার মা বাবা সেই বাগান পর্যন্ত এসেছিল। এই বাগান পর্যন্ত এসেছিল এবং এই লোকটি আবার তাদেরকে পানাঘাট পর্যন্ত এগিয়ে দিয়েছিল। এই ফুল মিয়ার কাছ থেকে আলামিন এই ঘটনাটি সংগ্রহ করে। কিভাবে একটি ডাক্তারের জীবনের করুণ সমাপ্তি ঘটল এই গল্পের মাধ্যমে আপনারা জানতে পারেন। প্রিয় লিসেনার্স, এই গল্পের মধ্যে কিছু মোরালস রয়েছে, এগুলো আমরা জানতে পারি আলামিন ডাক্তারের যখন আচরণ, মানে আলামিন ডাক্তার যখন পণে দেখতে যাচ্ছিল এবং তাকে মেয়ের শুরুতে দেখছিল ওই পণের পেশে মেয়েরা, তখন আলামিন ডাক্তারের মা বাবা হুজুরের কাছে নিয়ে যায়, কোনো এক ভালো হুজুরের কাছে নিয়ে যায় এবং হুজুর তখন একটা কিছু কথা বলেছে। সেটি হচ্ছে যে আলামিন ওই মেয়ের সাথে কথা বলতো এই পর্যন্তই ঠিক ছিল, তাকে ওই মেয়েটি তার বাড়িতে নিয়ে গেছে এই পর্যন্তও ঠিক ছিল। তারপরে আলামিন ডাক্তার বিয়ের জন্য যে পিড়াপিড়ি শুরু করে এবং অন্য লোকদেরকেও সেই বাড়িতে নিয়ে যায় এবং অনেক লোকের জানাজানি হয়ে যায়, এটি ওই জিন, জুনিভূতের ওই জিন সেটা মেনে নেয়, যার কারণে এই জিনটি তার পিছু লেগেছে। এর থেকে নিষ্কৃতি পাওয়ার আর কোনো উপায় নেই। তখন ওই হুজুর কিছু পরামর্শ দিয়েছিল, সেটি হচ্ছে জিনেরা যদি কোনো বিষয়ে রাজি না হয় তাদেরকে পিড়াপিড়ি করে সেই কাজটি করাতে গেলে ভয়াবহ রকমের বিপদ হবে। এই জন্য জিনদেরকে দিয়ে কোনো কাজ করানো উচিত তাদের ইচ্ছার বিরুদ্ধে। এমনকি জিনেরা যদি ইচ্ছাও করে তারপরেও তাদেরকে দিয়ে কোনো কাজ নেওয়াটা উচিত। প্রিয় লিসেনার্স, জুনিভূতের ফার্স্ট পার্ট ছিল এই গল্পটি। প্রিয় লিসেনার, এই এপিসোডের মধ্যে যে ঘটনাগুলো শুনতে পারলেন, কোন ঘটনাগুলো আপনাদের মাঝে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা পরবর্তী এপিসোডে সেই ঘটনাগুলো বাছাই করে দেওয়ার চেষ্টা করব। কার ঘটনা সবথেকে আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভূতের ঘটনার যত ভয়ানক ঘটনা আছে, প্রত্যেকটা ঘটনা যেগুলি ভয়ানক সেটি করে বাছাই করে প্রতিনিয়ত আমি এই ইউটিউব চ্যানেলে এখন থেকে পাবলিশ করব। তাই অবশ্যই আপনারা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে করে প্রতিনিয়ত রাত 10টা বাজে সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করার সাথে সাথে আপনারা শুনতে পারেন। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, ধন্যবাদ জানাচ্ছি আরও একটি প্রতিদিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো তরে আছেন। তো আপনারা হয়তো সকলেই জানেন যে আমরা প্রতিদিন রাত 10টা বাজে 1 মিনিটে চলে আসি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে মজার মজার গল্প শোনানোর জন্য। তো দর্শক, আমাদের আজকের এপিসোডটিও কিন্তু এর ব্যতিক্রম কিছুই নয়। আমরা আজকের এপিসোডটি বাইকে স্পেশাল ইমেইল করব। তো আশা করছি আপনাদের আজকের এপিসোডটি ভালো লাগবে। সর্বপ্রথম আমরা একটি ইমেইল পড়তেছি। ইমেইলটি আমাদের কাছে পাঠিয়েছেন হেমন্ত বাবু নরসিংদী থেকে। তো তিনি ঠিক যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। শান্তিপুর গ্রামের বাহিরে একটি পুরনো ভাঙ্গাচোরা বাড়ি ছিল। বাড়িটার নাম রায়চৌধুরী ভিটে। শোনা যায় বহু বছর আগে এই বাড়ির মালিক নারায়ণ রায় চৌধুরী সপরিবারে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই বাড়িটা অভিশপ্ত হয়ে আছে। দিনের বেলায় সূর্যের আলোতে গা ছমছম করে, আর রাতে তো সেদিকে ভুলেও কেউ পা বাড়ায় না। এখন একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে এই রায়বাড়ির ভিটে। আমাদের গল্পের প্রধান চরিত্র অরিন্দ একজন সাংবাদিক। সে সবসময় ভূতের গল্প বিশ্বাস করতেন না। সে ঠিক করলো এই রহস্যর পিছনে কি আছে তা খুঁজে বের করবে। তার বন্ধু বিপ্লব তাকে অনেকবার বারণ করেছিল, কিন্তু অরিন্দম ছিল একটু জিদি টাইপের। সে ঠিক করলো এক অমাবস্যার রাতে সে সেই বাড়িতে যাবে এবং সেখানে আসলে কি হচ্ছে আসল ঘটনা উদ্ঘাটন করবে। ঠিক অমাবস্যার রাতে অরিন্দম কাঁধে একটা ব্যাগ আর হাতে একটা টর্চ লাইট নিয়ে সেই বাড়ির সামনে এসে দাঁড়ালো। গেটের শ্যাওলা ধরা লোহার গ্রিল থেকে একটা কসকস শব্দ হলো। অরিন্দম সাবধানে পা টিপি টিপি ভিতরে ঢুকলো। উঠানে আগাছা আর জঙ্গলি গাছগাছালি থেকে ভরে গেছে। একদম বোঝাই যাচ্ছিল না যে এটা কোনো বাড়ি। কোথাও কোথাও ঘাসের উপর শ্যাওলা জমে গেছে। মশা আর পোকামাকড়ের গুঞ্জন ছাড়া আর কোনো শব্দই শুনতে পাচ্ছে না অরিন্দম। বাড়িটা ভিতরে প্রবেশ করতেই একটা স্বেচ্ছেতে মাটির গন্ধ নাকে এলো। টর্চের আলোয় অরিন্দম দেখতে পেল ঘরের আসবাবপত্রগুলো ধুলোর পুরো স্থলন জমে আছে। হঠাৎ একটা হালকা পায়ের শব্দ শুনতে পেল সে। অরিন্দম
থমকে দাঁড়ালো। শব্দটা যেন দোতলার সিঁড়ি থেকে আসছে। অরিন্দম বুকে টিপ টিপ করতে লাগলো। সে ভাবলো হয়তো কোনো ইঁদুর বা অন্য কোনো প্রাণী হবে, কিন্তু সে যেই দোতলার সিঁড়ির দিকে পা বাড়ালো, শব্দটা থেমে গেল। টস জেলে এসে সিঁড়ির দিকে তাকালো। সিঁড়ির ধাপগুলো ভাঙ্গা আর সেগুলো মোটা শ্যাওলার আস্তরণ পড়ে গেছে। অরিন্দম উপরে উঠলো। উপরে একটা বড় হল ঘর। হল ঘরের মাঝখানে একটা পুরনো ডাইনিং টেবিল। সেদিকে টস আলো ফেলতেই অরিন্দম শরীর হিম হয়ে গেল। টেবিলের উপর একটা প্লেট রাখা নেই, আর সেই প্লেট না, টেবিলের উপরে একটা প্লেট রাখা ছিল, আর সেই প্লেটে কিছু পচা মাংস আর শুকনো হাড্ডি। অরিন্দমের মনে হলো এই বাড়িতে বহু বছর কেউ আসেনি। তাহলে এই প্লেট কোথা থেকে আসলো বা গোশত কোথা থেকে আসলো? হঠাৎ পিছ থেকে যেন কেউ পিস পিস করে ডাকলো, অরিন্দম। অরিন্দম চমকে পিছনে তাকালেন, কিন্তু কেউ নেই। সে বুঝলো এটা মনের ভুল। সে দ্রুত হলঘর পার হয়ে পাশের ঘরে ঢুকলো। সেই ঘরটা ছিল শোবার ঘর। বিছানার উপরে একটা পুরনো সাদা শাড়ি রাখা। শাড়িটি কালো রঙের দাগ। অরিন্দম শাড়ির দিকে হাত বাড়িয়ে একটা ঠান্ডা বাতাস তার গা ঘষে গেল। সেই যে টসটা ঘোরালো, দেখতে পেল বিছানায় এক কোণে একটা ছোট পুতুল বসে আছে। অরিন্দমের মনে হলো পুতুলটা চোখ দুটি যেন তাকেই দেখেছে। সে দ্রুত পুতুলটার ছবি তুললো। ফ্ল্যাশের আলোয় অরিন্দম স্পষ্ট দেখতে পেল পুতুলটার চোখ থেকে কালো রঙের কিছু গড়িয়ে পড়তেছে। অরিন্দম ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সে বুঝলো এই জায়গাটা সত্যি অভিশপ্ত। সে দ্রুত বেরিয়ে যেতে চাইলো, কিন্তু সে যে হল রুমে পৌঁছালো, দেখতে পেল ডাইনিং টেবিলে একটা মূর্তির মতো কিছু বসে আছে। তার শরীরটা সাদা, চোখ চোখ দুটো জলজলে লাল, তার চুল মেঝে পর্যন্ত নেমে এসে। অরিন্দম ভয়ে একদম জেমে গেল। সে মূর্তিটা ধীরে ধীরে গতিতে তার দিকে এগোতে লাগলো। অরিন্দম দৌড়ে দিতে চাইলো, কিন্তু তার পা দুটো যেন মাটিতে আটকে গেছে। ভয়ে তার মুখে কোনো আওয়াজ বেরোচ্ছে না। মূর্তিটা তার সামনে এসে দাঁড়ালো। তার ঠান্ডা ফিসফিস গলায় সে বলল, তুমি আমাদের নিয়ে লিখতে এসেছো, তাহলে তুমি আমাদের একজন হবে। অরিন্দম চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। সে জ্ঞান হারালো। পরদিন সকালে শান্তিপুর গ্রামের লোকেরা সেই বাড়ির সামনে জোড়া হলো। তারা দেখতে পেল অরিন্দম সেই বাড়ির ডাইনিং এর উপর অচেতন অবস্থায় পড়ে আছে। তার হাতে একটা পুরনো জরুরি ডায়েরি ছিল। ডায়েরিটা খুলে দেখতে পেল তার প্রথম পাতায় লেখা, এই বাড়ির রহস্য কোনোদিন শেষ হবে না। আর শেষ প্রান্তের লেখা অরিন্দম চৌধুরী। অরিন্দম সেই মানুষ যে কিনা কখনোই জিন ভূতে ভয় পায়নি, কিন্তু যখন আজকে মানুষকে সেই রুমে দেখতে গেল, তখনই কিন্তু সে সব কিছু তার ভুল ভেঙে গেল। তো দর্শক, আসলে আমাদের গল্পটি ছিল এতটুকুই। আসলে গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনার ভালো লাগার মন্তব্যগুলো জানাবেন, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন চাইলি, তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন এপিসোডের আশায় থাকবেন। আল্লাহ হাফেজ।
Welcome to the match. This is a crucial win game for both teams. The first half is underway here. Through ball. A through ball attempt. Long pass. Clears it out of harm's way. Knocks it towards to the front. Threaded through. Might be able to get in behind the defence. Well, it might still work out for them. Sending it deep. A very timely interception. Opening phase of the game complete. Promising signs from both sides. What brilliant anticipation from the goalkeeper. Losing possession. Well-timed tackle. Good play, one-on-one. What an save! The keeper just saved the team! Tactically quite clear what they're doing, trying to get right on top of their opponents. Heavy shot! Beautiful through ball. Carrying the ball forward. Into open space. Clear sight of goal. Goal! The score is now 1-0. There goes the ball. Thunders clear. Oh, good save! Knocks it towards to the front. That's a splendid clearance. Losing possession. The player was fouled. They are looking to create space. Pushing it forward. Through ball. Keeping possession nicely. Pinpoint pass. Steal. A half-baked clearance. Good play, one-on-one. Through ball. Heavy shot. Needs some improvement on shot accuracy. Launching it long. Both teams played well in the first half. The second half is going to be intense. Second half has commenced. Beautiful long pass. Tried a through ball. Good play, one-on-one. Long pass. Fails to keep the ball. A through ball attempt. Beautiful through ball. Pushing it forward. Left through. Poor decision making. So we'll restart with that throw in. Get the ball out of the way. Sensational stop from the keeper. Hour mark reached. Both starting to drop slightly. Through ball.
Losing possession. Fails to keep the ball. It's clean through. And the ball is in the net. Crowd would have gone crazy, and quite rightly, so what a finish that is. The score is now 2-0. Through ball. A through ball attempt. Nice one. Square pass. Well-timed tackle. A through ball attempt. Might be able to get in behind the defence. It's in! Plenty of power on that! Great anticipation there. The goalkeeper has done exceptionally well. Through ball. Through ball. Knocks it towards to the front. Pass back. Pushing it forward. Losing possession. Carrying the ball forward. What a real challenge for the keeper. Knocks it towards to the front. Beautiful through ball. No more time, the referee says, and that will do. The champions not only won the final match, but also won the respect of many fans. They are just amazing!